হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আমরা প্রতিদিনের মতো আবারও যুক্ত হলাম একসাথে। আমরা আজকে জিকে সাজেশন ক্লাস 7, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন। জিকে বলতে আমরা জানি যে জেনারেল নলেজ, এবং এই জেনারেল নলেজের মধ্যে বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, সমসাময়িক সমসাময়িক বিভিন্ন বিষয়গুলি এখানে চলে আসে। তো আমাদের এই সাজেশন ক্লাসের আসলে উদ্দেশ্যটা কি? সাজেশন ক্লাসের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের আসলে সাম্প্রতিক সময়ে আসলে দম ফেলার কোনো সময় নাই। হ্যাঁ, এবং আমরা আসলে জানি যে যদি এবার বিসিএস এর 46তম বিসিএস প্রিলি রেজাল্টটা যদি আমরা একটু পর্যালোচনা করি, যে প্রিলিতে কিন্তু মাত্র 10,000 প্রার্থীকে টেকানো হয়েছে, 10,638 জন। তো এইটা আসলে আসলে আমরা আসলে এখান থেকে যে এই মেসেজটা পাই সেটা হচ্ছে যে আমাদেরকে কিন্তু শুধু বিসিএস মুখী হলে হবে না, একই সাথে আশেপাশে আরও যে চাকরি বা প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলি হচ্ছে সেগুলির জন্যও কিন্তু প্রিপারেশন রাখতে হবে। তো আহ, যারা আমরা হচ্ছে দেখা যাচ্ছে শুধু বিসিএস কেন্দ্রিক প্রিপারেশন নেই, বা হয়তো বিসিএস কে টার্গেট করে পড়েছি, তো খুব দ্রুত কিন্তু আমরা আসলে হতাশ হয়ে যাব। কারণ বিগত কয়েক বিসিএস এর যদি আপনি প্রতিবেদন বা যদি একটু সামারিটা দেখেন, তাহলে দেখবেন যে আসলে প্রিলিতে কিন্তু উত্তীর্ণ করানোর যে রেট সেটা কিন্তু গ্র্যাজুয়ালি কমে আসতেছে। তো আপনাকে কিন্তু শুধু বিসিএস কেন্দ্রিক প্রিপারেশন নিলে হবে না, আরও আনুষঙ্গিক যে নবম গ্রেডের বা দশম গ্রেড বা 11 থেকে 20তম গ্রেড যে যেই ক্ষেত্রে আসলে সফলতা অর্জন করতে চান, আমাদেরকে কিন্তু মোটামুটি সব সেক্টরের প্রশ্নগুলি আলোচনা করতে হবে। সব সেক্টরের যেই বিভিন্ন চাকরির পরীক্ষায়, অর্থাৎ যেমন সামনে আসন্ন আছে খাদ্য দপ্তরের পরীক্ষা, এরপরে আছে রেলওয়ের প্রায় উপসহকারী প্রকৌশলী 516টি পদের পরীক্ষা, সিভিল সার্জনের পরীক্ষা হয়ে গেল, সামনে আরও কিছু বিভাগের সম্ভবত আছে। তো এই যে বিভিন্ন যে পরীক্ষাগুলি আছে, এই পরীক্ষাগুলি কিন্তু আমাদের আসলে কি প্রশ্ন আসছে এবং আশেপাশে মানে রেলিভেন্ট সংশ্লিষ্ট যে তথ্যগুলি আছে, যেমন আমি যদি বলি বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ কবে লাভ করে, এই যে জাতিসংঘের সদস্যপদ লাভ করে কবে এইটুকু জানলে হবে না, আপনাকে জানতে হবে ওই যে জাতিসংঘ, ওই জাতিসংঘ রিলেটেড কিন্তু জিনিসপত্রগুলো একটু জেনে যেতে হবে। তো আমরা যেটা চেষ্টা করি আমাদের এই সাজেশন ক্লাসে, আমি যেটা চেষ্টা করি যে বিভিন্ন প্রতিষ্ঠানে আসা বা বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায়, ইভেন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতেও যে মানে সাধারণ জ্ঞানের যে পোর্শনগুলি আছে সেগুলি নিয়েও কিন্তু আমরা আলোচনা করি। আজকেও আমরা দেখব ঠিক সেরকমই, যে কিছুদিন আগে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে সাধারণ জ্ঞান থেকে যে প্রশ্নগুলি এসেছিল সেগুলি আমরা সলভ করব। আমি বিগত ক্লাসে দেখেছি যে জিএসটি বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় এসেছে, সেই প্রশ্নগুলি কিন্তু চাকরির পরীক্ষার সাথে কিন্তু রেলিভেন্ট। তো এই ধরনের প্রশ্নগুলি তো আমরা সমাধান করবই, একই সাথে যে বিভিন্ন ধরনের পরীক্ষায় যে প্রশ্নগুলি আসে সেগুলি আমরা সমাধান করব। ঠিক আছে? তো আমি আব্দুল্লাহ ফাতিন, আপনাদের রেগুলার জিকে টিচার। তো আমি আজকে আপনাদের 7 নম্বর ক্লাস নিচ্ছি, শুরু করে দিচ্ছি আমাদের সাজেশন ক্লাস। তো আমাদের সামনে বেশ কিছু পরীক্ষা আছে, আমরা একটু এই রেগুলার ক্লাসগুলি করি। আমি বিশ্বাস করি যে এই ক্লাসগুলি করলে আমরা মোটামুটি বেশ উপকৃত হব। মোটামুটি না, একটু ভালোই মোটা আকারে উপকৃত হবো, তাই না? আচ্ছা, করি। তো প্রথম প্রশ্নটা আমরা যাই। দেখেন, এটা ডাক বিভাগের একটা প্রশ্ন, এবং খুব সম্ভবত এটা এবার ঢাবির কিছুদিন আগে যে পরীক্ষা হলো, 7 কলেজের যে পরীক্ষা, সেখানেও এই প্রশ্নটি এসেছিল। তো প্রথম প্রশ্নটা আমরা একটু দেখি কি বলছে। দেখেন, আহ, যে ফিফা বিশ্বকাপ প্রথম কত সালে অনুষ্ঠিত হয়? তো ফিফা বলতেই আমরা আসলে কি বুঝি? ডেফিনেটলি ফুটবলের কথাই বলতেছি। তো এটা কত সালে অনুষ্ঠিত হয় আমরা মোটামুটি সবাই জানি, যে ফুটবলের যে একটা এই যে একটা গ্লোবাল টুর্নামেন্ট বা এই যে বৈশ্বিক যে টুর্নামেন্টটা ফিফা বিশ্বকাপ বা ফুটবল যে বিশ্বকাপ, এটা আসলে প্রথম অনুষ্ঠিত হয় হচ্ছে 1930 সালে। ঠিক আছে? তো এখানে আমি যেমনটা করি, প্রত্যেকটা প্রশ্ন যখন আমি সলভ করাই তার আশপাশে রেলিভেন্ট ইনফরমেশনগুলো আপনাকে দিয়ে দিই। তো আমরা মনে রাখবো যে 1930 সালে যে ফিফা বিশ্বকাপ যে অনুষ্ঠিত হয়, এটা আসলে কোথায় অনুষ্ঠিত হয় বলেন তো? এটা অনুষ্ঠিত হয় হচ্ছে উরুগুয়েতে। ঠিক আছে? তাহলে এবার একটু বুদ্ধি করে বলেন তো, 1930 সালে যে ফিফা বিশ্বকাপ হয়, যেখানে যেটা এই ফিফা বিশ্বকাপটা যে উরুগুয়েতে অনুষ্ঠিত হয়, তো স্বাভাবিকভাবেই গোটা ওয়ার্ল্ড প্রথম এরকম একটা মানে টুর্নামেন্ট আয়োজন করে, এবং সেইখানে স্বাগতিক দেশ উরুগুয়ে। তাহলে একটু বুদ্ধি করে বলেন যে সবচেয়ে বেশি সাপোর্ট, সবচেয়ে বেশি আসলে শিহরণ নিয়ে বা ইন্সপিরেশন নিয়ে, মোটিভেশন নিয়ে আসলে কোন দেশ এই টুর্নামেন্টে অংশ নিয়েছে? ডেফিনেটলি উরুগুয়ে। এবং সেইটার শতকরা 100 ভাগ, আমি বলবো 110 ভাগ সুযোগ তারা নিছে, কারণ এই 1930 বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা বা এই বিশ্বকাপ সেরা আসর, বিশ্বকাপের যে প্রথম আসরে, এই আসরে চ্যাম্পিয়ন হয় কিন্তু উরুগুয়ে। ঠিক আছে? তাহলে এদেরকে আমরা কি বলতে পারতেছি? চ্যাম্পিয়ন। ওকে, তাহলে একই সাথে একটু বলেন তো, খুবই কমন প্রশ্ন, এটা অনেকের বুকে জ্বালা পোড়া সৃষ্টি করতে পারে, সেটা হচ্ছে যে 1930 সালে যে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়, এই প্রথম বিশ্বকাপের রানার্স আপ কে ছিল? হ্যাঁ,
এইটা একটু আমাদেরকে একটু জানান, দেখি কার কি অবস্থা। আচ্ছা, হ্যাঁ, সবাই উরুগুয়ে চ্যাম্পিয়ন বলতেছে। এবার একটু আমাদেরকে বলেন যে এই 1930 সালের ফিফা বিশ্বকাপে আসলে কে রানার্স আপ ছিল। এইটা আমার আসলে হাসি দেখে আমাকে আসলে ভুল বোঝার কোনো কারণ নাই। ইয়েস, এক্স্যাক্টলি, অনেকে অ্যান্সার করতে পারছেন। তো রানার্স আপ কে ছিল, আমরা এটাও একটু অ্যাডিশনালি জেনে নিই না, যে রানার্স আপ ছিল হচ্ছে আর্জেন্টিনা। ওকে, আমার মনে হয় যে আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পরে এটাই আমার প্রথম ক্লাস, যে ক্লাসে আমি হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা বলতেছি, রাইট? আচ্ছা, তো ইদানিং ফেসবুকে এগুলো খুব দেখি যে শেষ যেইবার এই ঘটনা ঘটেছিল সেইবার আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছিল, এরকম অনেক মিম টিম দেখি আর কি। আচ্ছা, একজন বলছে মাছির দেশ। আচ্ছা, ভেরি গুড, জোস। নেক্সট প্রশ্নে চলে যাই। আচ্ছা, দেখেন, নেক্সট প্রশ্নটাতে আমরা একটু সিরিয়াস হয়ে যাই। হ্যাঁ, ইউনেস্কো নিয়ে কথা বলতেছি। তো ইউনেস্কো একটা ইন্টারন্যাশনাল বডি, দেখি ওরা কি করছে। বলছে যে ইউনেস্কো কবে 7 মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য ঘোষণা করে। ঠিক আছে, তো এই প্রশ্নটা দেখেন, আমি একটু বলে দিই, কনফিউশনে পড়ার কিছু না। এখানে লেখা আছে যে ঢাবি 2024, বাট আপনার কি মনে হয় এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে? না, এটা কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় আসছে। এখানে রেফারেন্স দেওয়া শুরু হলে দেখবেন এই অপশন লেখাটার জায়গা থাকতো না। ঠিক আছে, সো আমি জাস্ট একটু বলি যে ইউনেস্কো কবে 7 মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য ঘোষণা করে। তো এখানে একটা কথা আছে, দেখেন, বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য। তো এইটাকে আমরা আসলে বলি, এটার যদি ইংলিশ টার্মটা একটু জানি। কেন ইংলিশ টার্মটা আমরা মনে রাখবো? আপনি যদি স্মার্টলি পড়াশোনা করতে চান, অবশ্যই যখন যেটা পড়বেন ইংলিশ টার্ম জেনে রাখবেন, কারণ আপনি যদি ব্যাংকের পরীক্ষা দিতে চান তখন দেখবেন আপনাকে ফুল কোশ্চেন কিন্তু ইংলিশে করবে। জিকের পোর্শনটাও কিন্তু ইংরেজিতে হয়। সো বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য, এটাকে আমরা বলি হচ্ছে ডকুমেন্টারি হেরিটেজ। ঠিক আছে, ডকুমেন্টারি হেরিটেজ। আই থিঙ্ক আমার হাতের লেখা একটু ছোট হলেও বোঝা যায় না। ডকুমেন্টারি হেরিটেজ, ঠিক আছে, বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য, ডকুমেন্টারি হেরিটেজ। ঠিক আছে, তাহলে যদি কখনো ব্যাংকের পরীক্ষায় আপনি অ্যাপেয়ার হন, তাহলে কিন্তু ডকুমেন্টারি হেরিটেজ দেখলেই বুঝবেন যে আসলে কিসের কথা বলতেছে, বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের কথা বলতেছে। এবং এখানে আরেকটু অ্যাডিশনাল ইনফরমেশন নিয়ে নেন যে এই যে ইউনেস্কো যে ঘটনাটা ঘটায়, ইউনেস্কোর একটা নির্বাহী কমিটি আছে, একটা এক্সিকিউটিভ বডি আছে, তারা একটা ক্যাটাগরির আন্ডারে এই বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যকে অন্তর্ভুক্ত করছে। সেটাকে আমরা বলি হচ্ছে মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, আমি এইখানেই লিখে দিই, নিচেই লিখে দিই, কি বললাম, এই যে ডকুমেন্টারি যে হেরিটেজ, এইটা আসলে কিসের আন্ডারে, এই ক্রেডিটটা বা এই স্বীকৃতিটা আমরা আসলে কিসের আন্ডারে পাইছি? মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড, মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, আমরা কি বুঝতেছি? লেখা কি দেখা যাইতেছে? একটু জানান আমাকে, মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, আচ্ছা, জোস, আমরা সবাই আনসার করে ফেলছি, ভেরি গুড, অস্থির। ইউনেস্কো কবে 7 মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য ঘোষণা করে? আমি জানি যে আপনারা সবাই জোস, আপনারা সবাই আনসার করে ফেলছেন, দ্যাটস ওয়াই আমি আসলে অ্যাডিশনাল ইনফরমেশনগুলো দিচ্ছিলাম। এইটা নিয়ে আর আসলে কথা বলার কিছু নেই, আমরা মোটামুটি এটা সবাই জানি, 30 অক্টোবর 2017। যদি আপনাকে প্রশ্ন করে যে, যদি ইংরেজিতে প্রশ্ন করে, আপনি কোনো বিপদে পড়বেন না। কারণ কি? কারণ হচ্ছে ডকুমেন্টারি হেরিটেজ, বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য মানে হচ্ছে ডকুমেন্টারি হেরিটেজ। আর আপনাকে যদি বলে যে এটা আসলে কোন ক্যাটাগরি আন্ডারে, মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ক্যাটাগরি আন্ডারে। ঠিক আছে, এখন কাহিনী এইখানে শেষ না, আপনাকে জিজ্ঞেস করতে পারে। আমি একটা প্রশ্ন বলে দিই, সেটা হচ্ছে ম্যাক্সিমাম জায়গায় আপনি যেটা করবেন, এটা আমি আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিই, যদিও আমি পরে নিজেই মনে রাখতে পারি না কি হোমওয়ার্ক দিয়েছিলাম, অনেকেই করে আসে, আপনারা বলেন, বাট আমি পরে আসলে এটা হোমওয়ার্ক নিতে পারি না। বাট আমি না নিলেও, ওই যে আমাদের পাহলো অফিসার আজকে একটা কথা বলছে যে আমি যদি আপনাকে যতই ধাক্কা দেই আসলে কোনো লাভ নাই যদি আপনি নিজে গা ঝাড়া দিয়ে না ওঠেন। হ্যাঁ, তো আমি হোমওয়ার্ক দিলে এটা নিজ দায়িত্বে করবেন। প্রশ্ন আসে, এই ধরনের প্রশ্ন প্রচুর আসে ব্যাংকে, যে ইউনেস্কো এইটার ফুল ফর্ম লিখুন। ঠিক আছে, ইউনেস্কো এটার ফুল ফর্ম আমরা অনেকেই জানি না, আসলে খালি মুখেই জানি ইউনেস্কো, বাট যদি ফুল ফর্ম লিখতে দেয় আমরা অনেকেই পারি না। ঠিক আছে, এখান থেকে আপনি আর কি কি জানবেন বলেন? এখান থেকে আরো ইনফরমেশন জেনে রাখবেন, সেটা হচ্ছে স্বাভাবিকভাবেই যেটা একটা আমি বলছি যে একটা আন্তর্জাতিক সংগঠন। ঠিক আছে, তাহলে এটার কি জানতে হবে আপনাকে? এটার হেডকোয়ার্টার বা সদর দপ্তর কোথায় সেটা জানতে হবে। ঠিক আছে, একই সালে, মানে একই সাথে এটার আসলে ফাউন্ডেশন কবে হয়েছে, মানে ফাউন্ডেড মানে কত সাল, সেইটাও আপনাকে জানতে হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, ইউনেস্কোর ফুল ফর্ম আমরা নিশ্চয়ই সবাই জানি, এটা আমাদের এখন জানার দরকার নাই, বা আমি হয়তো ওই দিকে আর যাচ্ছি না। আমাকে একটু ঝটপট বলেন তো যে ইউনেস্কোর হেডকোয়ার্টারটা কোথায় অবস্থিত? তার আগে আমি একটা কথা বলে নেই, সেটা হচ্ছে
এখানে আমি একটা ইনফরমেশন, আরও একটা ইনফরমেশন দিয়ে দিই, সেটা হইলো ইনফরমেশনগুলো যখন প্রশ্ন সলভ করি তখন দিয়ে দিলে হয় কি, আপনি যখন নিজে পড়তে যাবেন তখন আর বিরক্ত লাগবে না, বা তখন নতুন ইনফরমেশন মনে হবে না। যখনই এগুলো আপনি পড়তে যাবেন তখন মনে হবে যে আসলে যে এত ইনফরমেশন এত কিছু কীভাবে মনে রাখবো। বাট যখন আপনি প্রশ্ন সলভ করতে যাবেন তখন এই যে অ্যাডিশনাল আমি যেখানে যেখানে পারতেছি সেখানে ছোটো ছোটো নোট দিচ্ছি, এগুলো আপনার মাথায় থেকে যাবে। আর আমি তো একদিনই বলে দিচ্ছি, যখন ক্লাস করবেন সামনে একটা খাতা কলম নিয়ে রাখবেন, টুকে রাখবেন নোটগুলো, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ওকে। তাহলে আমি একটা অ্যাডিশনাল ইনফরমেশন দিতে চাইছি, সেইটা হচ্ছে আমাকে একটু কেউ বলতে পারবেন এই যে ঘটনাটা যে ঘটে, এই যে 30 অক্টোবর 2017 ইউনেস্কো যে আমাদের 7 মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ঘোষণা করে, এই ঘটনাগুলা ঘটার পেছনে আরও কয়েকদিন কিছু মিটিং সিটিং হয়, ওইদিকে আমরা যাচ্ছি না। 22 থেকে 24 অক্টোবর আরও কিছু মিটিং হয়, এরপরে 30 অক্টোবর ফাইনালি তারা আমাদেরকে স্বীকৃতিটা দেয়। এখন এই যে পুরা এই যে 1 সপ্তাহের যে কর্মযজ্ঞ, এইটা আসলে কোথায় অনুষ্ঠিত হয়েছে, কোন দেশের কোন রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে, এটা কি আমাকে বলতে পারবেন? যে ইউনেস্কো কবে এই ঘটনা ঘটায়, একটু দেখি তো পারেন নাকি? ইউনেস্কো, আচ্ছা, অনেকে ফুল ফর্ম লিখে ফেলছেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, একজন অ্যান্সার করছেন। আচ্ছা, আমি তাহলে বলে দিই। আচ্ছা, তাহলে এই যে পুরা কর্মযজ্ঞটা এটা কোথায় হয়েছে? এইটা হয়েছে প্যারিসে। কোথায়? প্যারিসে, ঠিক আছে? এবং প্যারিস কোন দেশের একটা সিটি বলেন তো? ফ্রান্স, ঠিক আছে? এবার আমাকে একটু জাস্ট বুদ্ধি করে বলেন, যদি আমাদের এই 7 মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ঘোষণা করার এই প্রক্রিয়াটা যদি ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয়, তাহলে একটু বুদ্ধি করে বলেন তো যে ইউনেস্কো এর হেডকোয়ার্টার কই? ডেফিনেটলি এর হেডকোয়ার্টার হইতে হবে প্যারিসে, ঠিক আছে? এর হেডকোয়ার্টার হইতে হবে হচ্ছে প্যারিসে। ওকে, আর এটা কত সালে প্রতিষ্ঠিত হয়? এইটা প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1945 সালে, ঠিক আছে? প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1945 সালে, ঠিক আছে? ওকে, আচ্ছা, থ্যাংক ইউ, অনেকে পারছেন, থ্যাংক ইউ। তাহলে ফুল ফর্মটা আমি অলরেডি অনেকের কাছ থেকে পাইছি, আমি আর এটা নিয়ে কথা বলতেছি না। ফুল ফর্ম লেখার ধৈর্যও হচ্ছে না, আপনারা এটা অবশ্যই নিজেরা শিখে নেবেন, ঠিক আছে? ইউনেস্কো ফুল ফর্ম কি? আচ্ছা, আমি ওই যে একটা কথাই বলতেছি, কোনটা ব্যাংকে আসে না আসে, আমার ক্লাসগুলো ভালো করে করেন, তাহলে আপনি নোট নিতে পারবেন। আমি বলে দিই ক্লাসে মানে প্রত্যেকটা প্রশ্ন সলভ করার সময় সময়। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাই, আসেন নেক্সট প্রশ্নে যাই। কমনওয়েলথ সচিবালয়ের নাম কি? ঠিক আছে? তো এই যে কমনওয়েলথ সচিবালয়ের নাম কি, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু ব্যাংকের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি এখানে একটু জাস্ট আমি একটা কাজ করি, যেই প্রশ্নগুলাই মনে করেন যে ব্যাংকের জন্য ইম্পর্টেন্ট আমি এখানে পাশে লিখে দিব, হ্যাঁ, ব্যাংক, ঠিক আছে? কেন? কারণ ব্যাংকে এই ধরনের প্রশ্ন বেশি আসে, হ্যাঁ, এই যে হাউস বা হাউস অফ দ্য রিপ্রেজেন্টেটিভ, এই ধরনের জিনিসগুলো একটু বেশি আসে, হ্যাঁ। ওকে, দেখেন কমনওয়েলথ সচিবালয়ের নাম কি? ঠিক আছে, কমনওয়েলথ সচিবালয়ের নাম কি? ওকে, এখানে অপশন আছে 4টা: অপেরা হাউস, মার্লবোরো হাউস, বুশ হাউস এবং ওরিয়েন্ট হাউস। তো অপেরা হাউস এটা আমরা মোটামুটি অনেকেই চিনি, এইটা হচ্ছে আমাদের নিউ সাউথ ওয়েলসে অবস্থিত, অস্ট্রেলিয়াতে, ঠিক আছে? নিউ সাউথ ওয়েলসে অবস্থিত, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে অবস্থিত। এটা আমরা অনেকেই যারা একটু খেলাধুলা দেখি মাঝে মধ্যেই আমরা দেখবো যে অস্ট্রেলিয়াতে যখন কোনো টুর্নামেন্ট হয়, ওই খেলাধুলার মাঝখানে এক ফাঁকে ড্রোন ক্যামেরা বা নর্মাল ওই যে হেলিকপ্টার, বা এখন তো ড্রোনই ইউজ করে, তো ওখান থেকে এই নিউ সাউথ ওয়েলস অস্ট্রেলিয়ার যে অপেরা হাউস আছে এটার ভিউ দেখায় অনেক সময়, ঠিক আছে? তো ওইভাবেও আমরা অনেকে জানি। আচ্ছা, কমনওয়েলথ সচিবালয়ের নাম হচ্ছে মার্লবোরো হাউস, এটা আমরা মনে রাখবো, ঠিক আছে? কমনওয়েলথ সচিবালয়ের নাম কি? মার্লবোরো হাউস, হ্যাঁ। তো তাহলে বাকি দুইটা কি? ঠিক আছে, বাকি দুইটা কি? বুশ হাউস বা হচ্ছে, আচ্ছা, একজন লিখছে মার্লবোরো। আচ্ছা, এই মার্লবোরো বানানটা একটু ঝামেলা হয়ে যাচ্ছে, হ্যাঁ, আমি একটু শিখাই দিই বানানটা কি। ঠিক আছে, এইটা হচ্ছে নামের বানান, স্পেলিং, ঠিক আছে? মার্লবোরো বানানটা ঠিক হইতে হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাইলে এখন দেখেন বুশ হাউস, বুশ হাউসটা কি? মজার ব্যাপার হচ্ছে বুশ হাউস আমার মনে হয় যে অনেকে আমরা যেটা ভাবতেছি যে মনে হয় আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ তার হাউস, রাইট? বাট না, বুশ হাউস এইটা আমি যদি একটু বলি, এইটা আসলে 70 বছর ধরে আমরা ওই যে বিবিসি চ্যানেল আছে না, বিবিসি নিউজ, তো এই বিবিসি ওয়ার্ল্ডের হেডকোয়ার্টার ছিল, ঠিক আছে? কত বছর ধরে বলছি, কত বছর ধরে বলছি বলেন তো? বিবিসি ওয়ার্ল্ডের হেডকোয়ার্টার ছিল কত বছর ধরে? 70 বছর ধরে। বুশ হাউস বিবিসি ওয়ার্ল্ডের হেডকোয়ার্টার ছিল কত বছর ধরে? প্রায় 70 বছর ধরে সেখানে কার্যক্রম পরিচালনা করা হয়, ঠিক আছে? 2012 সালে তারা বুশ হাউস থেকে সরে যায়, ঠিক আছে? আচ্ছা, আর লাস্টে যেটা আছে ওরিয়েন্ট হাউস,
হ্যাঁ, থ্যাংক ইউ, জোস। বিবিসির আগের সচিবালয়, জোস। আচ্ছা, আর ওরিয়েন্ট হাউসটা কি? ওরিয়েন্ট হাউসটা কি বলেন তো? বুশ হাউস, যুক্তরাজ্য। আচ্ছা, ওকে। ওরিয়েন্ট হাউসটা কি? ওরিয়েন্ট হাউস হচ্ছে, আমরা ওই যে একটা সংগঠনের নাম জানি, হ্যাঁ, আমরা একটা সংগঠনের নাম জানি, সেটা হচ্ছে পিএলও। মনে আছে? পিএলও, অর্থাৎ প্যালেস্টাইন লিবারেশন। বিবিসি প্রতিষ্ঠা, আচ্ছা এটা তো আগেরটাই, নতুনটা বলেন। ওই যে পিএলও, যেটা পিএলও, এইটার ফুল ফর্ম কি বলেন? প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। হ্যাঁ হ্যাঁ, এই তো, থ্যাংক ইউ। তো প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, এইটার সদর দপ্তর ছিল হচ্ছে জেরুজালেমে। অর্থাৎ ওরিয়েন্ট হাউস যেইটা, আমি যদি একটু বলি, আমি নতুন একটা পেজে যাই, যেটা বললাম যে প্যালেস্টাইন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। ঠিক আছে, হাতের লেখা বোঝা যায়? প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, সংক্ষেপে আমরা কি বলি? সংক্ষেপে আমরা বলি হচ্ছে পিএলও। এবং এদের হেডকোয়ার্টার কোথায় ছিল? এদের হেডকোয়ার্টার ছিল হচ্ছে জেরুজালেমে। জেরুজালেম। এবং এই যে জেরুজালেমে যেখানে আর কি এই যে হেডকোয়ার্টারটা, এই হেডকোয়ার্টার এর নামই কি ছিল? এই হেডকোয়ার্টারের নামই ছিল ওরিয়েন্ট হাউস। মনে থাকবে? ওকে, জস। আচ্ছা, অস্থির অস্থির। ওকে, তাহলে সবাই একটু জানান যে কি অবস্থা, ক্লাস কেমন লাগতেছে, বুঝতেছি কিনা। ঠিক আছে, এবং এই যে ইনফরমেশন যেগুলো আমি দিয়ে দিই, হ্যাঁ, এই ইনফরমেশনগুলো আপনারা নিজেরা বাসায় একটু চিন্তা করেন তো। যখন আসলে যে কোনো বই দেখে আপনি পড়েন বা নিজেরা যখন সলভ করেন, তখন কি শুধু উত্তরের ব্যাখ্যাটাই নেন না, অন্যান্য অপশনের ব্যাখ্যাগুলো কি নেন? বা নিলেও আমি যে ইনফরমেশনগুলো দিই, এগুলো আসলে আপনাদের জন্য কতটুকু হেল্পফুল? আমি যে আজকে প্রায় সাজেশন ক্লাস হয়তো 7 নম্বর, বাট এর আগেও আমি কিছুদিন ক্লাস নিয়েছি, তো মোটামুটি হয়তো আমরা আজকে প্রায় 10ম দিনের মতো ক্লাস করতেছি, বা আপনাদের সাথে আমার দেখা সাক্ষাৎ হইতেছে। আপনাদের কি অবস্থা একটু আমাকে জানান তো, কি অবস্থা? বুঝতেছি সব কিছু? বা আমি যে এই যে ডিটেলস যে বলতেছি, এগুলো কি বোঝা যায়? একটু আমাকে জানান, হাতের লেখা বোঝা যায় কিনা এটাও জানাতে পারেন। ক্লাস ঠিকঠাক আছে কিনা, বা ব্যাখ্যাগুলো ঠিকঠাক হচ্ছে কিনা সেটাও একটু জানান। ওকে, ওই যে অস্থির ধুমধাম চলে আসছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। জিজ্ঞেস করছি ক্লাসের ব্যাপারে, একজন অ্যান্সার দিয়ে দিছে। জোস, সেরা সেরা, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা চলে যাই ওন। হ্যাঁ, ওন এইটা কোন দেশের মুদ্রার নাম? ঠিক আছে, ওন এইটা কোন দেশের মুদ্রার নাম? ঠিক আছে, তো এটার অ্যান্সার হচ্ছে দক্ষিণ কোরিয়া। হ্যাঁ, ওন কোন দেশের মুদ্রার নাম? দক্ষিণ কোরিয়া। ঠিক আছে, যদি আপনাকে লাউসের কথা বলে, তো লাউসকে আমরা বলি হচ্ছে এইটা, এটাকে সংক্ষেপে আসলে কিপ বলে। হ্যাঁ, কেআইপি, কিপ বলে। বাট আপনি যদি কখনো গুগল করেন, তাহলে দেখবেন একটা ইয়া নাম দেখায়। আচ্ছা, জোস। কোরিয়া বানান কিন্তু একজন লিখছে দেখলাম কোরিয়া। হ্যাঁ, ওই যে আমরা বলি না কোরিয়া, মানে ভাবিয়া করিও কাজ, কোরিয়া ভাবিও না, এটা কিন্তু সেই কোরিয়া না। এটা কোন কোরিয়া? এইটা হচ্ছে সাউথ কোরিয়া, এই কোরিয়া। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো লাওসের ইয়া হচ্ছে লাওসিয়ান কিপ, সংক্ষেপে এটাকে বলে LAK। ঠিক আছে, আবার ম্যাকাও। ম্যাকাও এইটাকে ম্যাকাওকে কেউ বলতে পারেন ভিয়েতনাম, মনে হয় আমরা অনেকেই জানি। ভিয়েতনামের যে ইয়া, সেটাকে আমরা বলি ডং। ভিয়েতনামিজ ডং, তাই না? এটা মনে হয় আমরা অনেকেই জানি। ভিয়েতনামেরটা আমরা অনেকেই মোটামুটি পপুলার, কারণ ভিয়েতনামের সাথে আমাদের প্রায়ই আমরা ভিয়েতনাম নিয়ে পড়াশোনা করি, যে ভিয়েতনাম আমাদের বাজার দখল করে নিতেছে। হ্যাঁ, তো শ্রম বাজার দখল করে নিচ্ছে, বা এরকম বেশ কিছু, অনেকদিন ধরেই ওদের সাথে আমাদের একটা কম্পিটিশন। তো ডং এর ব্যাপারে আমরা মনে হয় অনেকেই জানি। ম্যাকাও যেইটা, ম্যাকাও এর আচ্ছা, লেখা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। ম্যাকাও, ম্যাকাও এর মুদ্রার নাম কি বলেন?
আমি এবার এসএসসি দিলাম, আরে জোস, তোমার এটা লাগবে। হ্যাঁ, যে এখানে এসএসসি ক্যান্ডিডেট আছো তোমার এটা লাগবে, কয়েকদিন পরেই লাগবে, কারণ তুমি অ্যাডমিশনে যখন যাবা তখন এই জিনিসগুলো কিন্তু তোমার লাগবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, তাইলে এইবার আমরা কি জানি, ম্যাকাও। ম্যাকাওটা কি? ম্যাকাওকে আমরা বলি হচ্ছে পাটাকা বলি। এটার উচ্চারণ যে আসলে কি, পাটাকাই হবে। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাই। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এইবার দেখেন পরের প্রশ্ন, খান জাহান আলী প্রতিষ্ঠিত মসজিদ কত গম্বুজ বিশিষ্ট? এটা ধুমধাম অ্যান্সার দেন ঝটপট। খান জাহান আলী প্রতিষ্ঠিত মসজিদ, মসজিদটার নাম কি বলেন তো? মসজিদটার নাম কি বলেন? মসজিদটার নাম কি? মসজিদটার নাম হচ্ছে 60 গম্বুজ মসজিদ। ঠিক আছে, কিন্তু অরিজিনালি গম্বুজ সংখ্যা কতটি? গম্বুজ সংখ্যা কতটি বলেন তো? এটা আমরা একদম ছোটবেলাতে পড়ছি, তাই না? গম্বুজ সংখ্যা হচ্ছে 81টি। খানজাহান আলী সম্পর্কে আমাদের ছোটবেলায় বোর্ড বইতে ইয়াও ছিল, মানে গল্পও ছিল আর কি। মসজিদের নাম হচ্ছে 60 গম্বুজ মসজিদ, বাট গম্বুজ সংখ্যা কত? গম্বুজ সংখ্যা হচ্ছে 81টি। ঠিক আছে, আচ্ছা, এখন আমাকে বলেন তো, এই যে 60 গম্বুজ মসজিদ এইটা আর কোথায় আছে? মানে আই মিন 60 গম্বুজ মসজিদ, এই যে 60 গম্বুজ মসজিদ, বলেন তো আমাদের দেশে প্রচলিত একটা নোটে এই 60 গম্বুজ মসজিদ আছে। বলেন তো কত টাকার নোটে? বলেন আমাকে একটু, সবাই লেখেন, কত টাকার নোটে 60 গম্বুজ মসজিদ আছে? কত টাকার নোটে বলেন, কত টাকার নোটে 60 গম্বুজ মসজিদ আছে? কত টাকার নোটে? কত টাকার নোটে এই 60 গম্বুজ মসজিদের ছবিটা আছে? একটু বলেন তো। এখন কেউ মানি ব্যাগে হাত দিয়েন না, হ্যাঁ, টাকা পয়সা বের করেন না। যার অনেক টাকা, টাকা মানি ব্যাগেই রাখেন, যার কিছুই নাই তার টাকা বলা আমার মতো। হ্যাঁ, সো কেউ এখন মানি ব্যাগে হাত দিয়েন না আর কি। আয় হাই, হায় হায়, কেউ অ্যান্সার করতে পারতেছে না। কারো কাছে মনে হয় এই নোটটা নাই এই মুহূর্তে। হুম, আচ্ছা, 20 টাকার নোটে, হ্যাঁ 20 টাকার নোটে এই 60 গম্বুজ মসজিদের, আচ্ছা সবার অবস্থা আমার মতো। আচ্ছা, একজনকে পাওয়া গেছে, অ্যান্সার দিচ্ছে, 20 টাকার নোটে 60 গম্বুজ মসজিদ আছে। ওকে, আচ্ছা এখন আমাকে বলেন তো, এই যে 60 গম্বুজ মসজিদ এইটাকে বিশ্ব ঐতিহ্য, ঠিক আছে, বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে কারা? এইটাকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে কারা বলেন? একটু আগে আমরা একটা আইডিয়া পাইছি যে কারা বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে, বলেন তো। 60 গম্বুজ মসজিদ এদেরকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে কারা? ঝটপট। একটু আগে আমরা এটা অ্যান্সার পাইছি। হ্যাঁ, কি ছিল অ্যান্সারটা বলেন তো? আমরা একটু আগেই জানছি যে এই যে বিশ্ব ঐতিহ্য নিয়ে একটু আগে একটা প্রশ্ন সলভ করছিলাম, সেখানে আমরা জানছিলাম ইউনেস্কো এই ধরনের কাজগুলা করে, মনে আছে? তাহলে বলেন তো যে 60 গম্বুজ মসজিদকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে কারা? ইউনেস্কো। প্রশ্ন আসতে পারে, ইউনেস্কো কবে 60 গম্বুজ মসজিদকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে? আপনি সেই অ্যান্সারটাও নিয়ে নেন। অ্যান্সার হচ্ছে 1983 সালে। ঠিক আছে, অর্থাৎ যা পড়তেছেন তার আশপাশ দিয়ে সম্ভাব্য সব প্রশ্ন আমি বলে দিচ্ছি। ঠিক আছে, এগুলো আপনি ওই যে পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়ে আসলে লাভ হবে না। যখন আপনি এই যে প্রশ্নটা সলভ করতেছেন, ক্লাস করতেছেন, সামনে একটা কলম আর খাতা থাকলে নোট করে রাখলে এগুলো মাথায় থাকবে, পরে পাতা উল্টাইলেও আপনার দেখবেন সুন্দর নোট করা সবকিছু এক জায়গায়। ঠিক আছে, 60 গম্বুজ মসজিদ 20 টাকা নোটে পাওয়া যায়। 60 গম্বুজ মসজিদে কয়টা গম্বুজ আছে? 81টা। 60 গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত? বাগেরহাটে। কোথায় অবস্থিত? বাগেরহাটে। 60 গম্বুজ মসজিদের প্রতিষ্ঠাতাকে খান জাহান আলী। 60 গম্বুজ মসজিদকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে কে? ইউনেস্কো। কত সালে? 1983 সালে। ঠিক আছে, আর কিছু লাগবে? আর কিছু লাগবে না। ওকে, আচ্ছা আচ্ছা, একটা সেতু আছে এই খান জাহান আলীর নামে, বলেন তো সেতু নামটা কি বলেন তো? একটা সেতু আছে তাই না? ছোট্ট করে একটু জেনে নেই, খান জাহান আলী সেতু। খান জাহান আলী সেতু, আচ্ছা বলেন তো একটা নদী আছে যাকে মানে মানুষের নামের সাথে মিল রেখে নদীর নামকরণ করা হয়। নদীর নামকরণ করা হয়, বলেন এই দুটো অ্যান্সার দেন। খান জাহান আলী সেতু, আর মানে খান জাহান আলী সেতু কোন নদীর উপরে অবস্থিত, আর মানুষের নামের সাথে মিল রেখে একটা নদীর নামকরণ করা হয়, সেই নদীটার নাম কি বলেন ঝটপট।
জোস জোস। আরে এই এই যে অ্যান্সার করছে সে জোস, সবই পারে, অস্থির। তাহলে দুইটা প্রশ্নের অ্যান্সারই কি? রূপসা। ঠিক আছে। খানজাহান আলী সেতু কোন এই যে দেখেন খানজাহান আলী থেকে আবার দেখেন কই চলে আসছে, ঠিক আছে। সো কানেকশনটা বুঝতেছেন তো? সো এইভাবে একটু পড়তে হয়। খানজাহান আলী সেতু কোন নদীর উপর অবস্থিত? রূপসা নদীর উপর অবস্থিত। যদি আপনাকে বলে মানুষের সাথে নামের সাথে মিল রেখে নদীর নামকরণ করা হয়, তাহলে সেটা কি? রূপসা। রূপলাল সাহা, সেখান থেকে আসছে রূপসা। ঠিক আছে, ওকে, অস্থির। এই তো জোস জোস, অনেকে পারছে, থ্যাংক ইউ। তাহলে নেক্সট প্রশ্নে চলে যাই। দেখেন কি বলছে, কোন মুঘল সুবেদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ? অনেক কমন প্রশ্ন, অনেক পুরাতন দিনের প্রশ্ন। বলেন কি অবস্থা, কি হবে অ্যান্সার? এটা খুবই কমন। এইটা অপশনগুলো দেখেন, মীর জুমলা, রাজা মান সিং, শায়েস্তা খান, ইসলাম খান। আমরা বুঝতেই পারতেছি যে আসলে এইখানে যে অপশনগুলো দেওয়া আছে, কোন মুঘল সুবেদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ, আমরা একদম ছোটবেলা থেকে পড়ে আসতেছি। এটার অ্যান্সার কি? আমরা পড়ে আসতেছি, এটার অ্যান্সার হচ্ছে শায়েস্তা খান। ঠিক আছে, তাহলে শায়েস্তা খান যিনি মুঘল সুবেদার ছিলেন, তিনি চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন হচ্ছে ইসলামাবাদ। এবং এই শায়েস্তা খান তিনি আসলে এই চট্টগ্রাম দখল করার জন্য আসলে অনেক দিন থেকেই যুদ্ধ করতেছিলেন, এবং এটা আসলে 1665 সালের ঘটনা। তিনি তার যুদ্ধটা শুরু হয় 1665 সালের ডিসেম্বরে। ঠিক আছে, সালের ডিসেম্বরে। এবং উনি ফাইনালি মানে চট্টগ্রামকে দখল করতে পারেন, মানে চট্টগ্রামকে দখল করেন। এই যে এখানে আমি লিখে দিলাম, চট্টগ্রাম দখল করেন কত সালে? 1666 সালে। 1666 সালে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখেন। শায়েস্তা খান কত সালে যুদ্ধ শুরু করেন? 1665 সালে ডিসেম্বরে। এইটা মনে হয় আসবে না, বাট জাস্ট একটু জেনে রাখেন যে চট্টগ্রাম দখল করতে পারেন কবে? 1666 সালে। ঠিক আছে, ওকে। দেখি কার কি অবস্থা। হ্যাঁ, সবাই শায়েস্তা খান অ্যান্সার করছেন, ভেরি গুড। আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে নেক্সট প্রশ্নে যাই। এখানে আসলে কথা বলার আর কিছু নাই। আচ্ছা, এরপরে দেখেন ধলেশ্বরী নদী। হ্যাঁ, ধলেশ্বরী নদী কোন মানে ধলেশ্বরী নদী শাখা নদী কোনটি? ঠিক আছে, এটা খুবই কমন প্রশ্ন। এটা খুবই কমন প্রশ্ন, যারা ওই এলাকায় থাকেন বা না থাকেন আমরা মোটামুটি সবাই জানি। এবং এই ধরনের জিনিসগুলো আমরা যখন আসলে মানচিত্র দিয়ে দেখব, চেষ্টা করবো আর কি আমি মানচিত্র দিয়ে দেখার, যখন আমরা হচ্ছে টপিক ওয়াইজ ক্লাসগুলো নিব বা যখন আমরা রেগুলার ক্লাসে যাব, তখন হচ্ছে এগুলো দেখবো। তো ধলেশ্বরী নদী শাখা নদী কোনটি? এটা আমরা মোটামুটি সবাই জানি। অনেক অ্যান্সার ইতিমধ্যে চলে আসছে, সেটা হচ্ছে বুড়িগঙ্গা। একজন মনে হয় লিখছে শীতলক্ষা, না বুড়িগঙ্গা। হ্যাঁ, বুড়িগঙ্গা। ঠিক আছে, তো এখানে আমরা নদীর যখন ক্লাস নিব তখন হচ্ছে আমরা এই জিনিসগুলো একটু মনে রাখবো। এখানে অ্যাডিশনাল কিছু ইনফরমেশন একটু দিয়ে রাখেন। খুব কমন কিছু প্রশ্ন আছে যেগুলো সিভিল সার্জনের পরীক্ষা বা নদী গবেষণা ইনস্টিটিউট বা পানি উন্নয়ন বোর্ড, এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে, দেখবেন প্রায়ই কিন্তু ওইখানে এই ধরনের প্রশ্নগুলো আসে। কিন্তু কমন প্রশ্ন আছে নদী রিলেটেড। যেহেতু কিছু কথাবার্তা বলতেছি, মনে পড়ে গেল, আমি জাস্ট একটু শেয়ার করি। বলেন তো যে জেআরসি কি? জেআরসি বলেন তো এটাকে কি বলে? জেআরসি। আচ্ছা, জোস, অনেকেই পারছেন। জেআরসি এটাকে আমরা বলি হচ্ছে জয়েন্ট রিভার কমিশন। ঠিক আছে, জয়েন্ট রিভার কমিশন, যেটাকে আমরা সংক্ষেপে কি বলি? জেআরসি। কত সালে প্রতিষ্ঠিত হয়? প্রায় প্রশ্ন আসে। যৌথ নদী কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? অবশ্যই স্বাধীনতার পরে, 1972। ঠিক আছে, এভাবে মনে রাখবো, 1972। আর এখান থেকে আরেকটা যে ব্যাপার আছে, আরেকটা প্রশ্ন আসে খুবই কমন, সেটা হইল নদী গবেষণা ইনস্টিটিউট। ঠিক আছে, বলেন তো যে নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? নদী গবেষণা ইনস্টিটিউট। ঠিক আছে, সংক্ষেপে লিখলাম, কোথায় বলেন? নদী গবেষণা ইনস্টিটিউট। দেখি একটু অ্যান্সারগুলো দেখি। নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুরে। ঠিক আছে, অস্থির অস্থির। ফরিদপুর, জোস, ফরিদপুর। ওকে, ঠিক আছে। নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ফরিদপুরে অবস্থিত। এবং জয়েন্ট রিভার কমিশন 1972-এ যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে একই সাথে এটাও একটু মনে রাখবেন, এইটা প্রতিষ্ঠিত হয় হচ্ছে ঠিক 5 বছর পরে, 1977 সালে। ঠিক আছে, তো এই ইনফরমেশনগুলো একটু মনে রাখেন। আরও কিছু কমন প্রশ্ন আসে, যেমন বাংলাদেশ আর মায়ানমারকে বিভক্তকারী নদী কয়টি? 3টি। নাফ, সাঙ্গু, মাতামুহুরি। হ্যাঁ, এই ধরনের কিছু কমন প্রশ্ন আসে। আমরা নদীর ওপরে একটা ক্লাস নেব, তখন ইনশাল্লাহ জিনিসগুলো সব কভার হয়ে যাবে এক ক্লাসে। ঠিক আছে, ওকে। তাহলে পরের প্রশ্নে যাই। বলেন জুম প্ল্যাটফর্ম কোন দেশের তৈরি? ঝটপট। জুম প্ল্যাটফর্ম আমি বলে দিই ওর ফাউন্ডারকে, ওর প্রতিষ্ঠাতার নামটা আমি বলে দিই। প্রতিষ্ঠাতাকে বলেন তো? ইলন মাস্ক, তাই না? ভেরি গুড, অস্থির, জোস। ঠিক আছে, তো জুম প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা হচ্ছে এরিক ইউয়ান। বলেন তো তাহলে জুম প্ল্যাটফর্ম কোন দেশের তৈরি?
নাম কি? এরিক ইউয়ান। তাহলে এবার একটু বুদ্ধি করে বলেন যে জুম প্ল্যাটফর্ম কোন দেশের তৈরি? ঝটপট, কোন দেশের তৈরি? ঝটপট বলেন। আজকে অনেক হাত চুলকাচ্ছে, বুঝতেছি না কোনো মানে ভালো লক্ষণ কিনা। হ্যাঁ, আচ্ছা। আহ, ও, ডান হাত চুলকাইতেছে না, তাহলে তো ভালো লক্ষণ না। ওকে, জোস, অস্থির। কাউকে বোকা বানানো গেল না। এরিক ইউয়ান, ইনি হচ্ছেন আসলে একজন চাইনিজ আমেরিকান। ইনি হচ্ছেন একজন চাইনিজ আমেরিকান। আমি ভাবছিলাম যে নামটা দিয়ে, ফাউন্ডারের নাম দিয়ে আপনাদেরকে একটু বোকা বানাবো, বাট আসলে লাভ হইলো না। আপনারা সবাই পারছেন, কারণ আপনারা সবাই জোস। জুম প্ল্যাটফর্ম কোন দেশের তৈরি? যুক্তরাষ্ট্র বা ইউএসএ। ঠিক আছে, ওকে, অস্থির, সবাই পারে। ওকে, নেক্সট প্রশ্নে যাই। দেখেন, এটা নিয়ে আসলে কিছু বলার নাই। ওই যে আমি যেটা বলছিলাম যে আমি এখানে যেই রেফারেন্স দিচ্ছি, মানে যে এটা শুধু এখানকারই প্রশ্ন তা না, রেফারেন্স দিতে শুরু করলে আসলে শেষ করা যাবে না। ঠিক আছে, এটা আমরা জানি যে এটা এবার কোথায় আসছিল, 46 BCS এও আসছিল। ঠিক আছে, এবং এটা কিছুদিন আগে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নেও আসছে, এবং এই কপ নিয়ে অলমোস্ট এভরিডে, যেমন খাদ্য দপ্তরেও এখান থেকে প্রশ্ন আসছে। ঠিক আছে, এবং সামনে যে প্রশ্ন হবে বা পরীক্ষা হবে সেখানে দেখবেন কপ নিয়ে প্রশ্ন চলে আসছে, আসতেই পারে, অস্বাভাবিক কিছু না। COP 28 এর আয়োজক দেশ কোনটি বলেন তো? আমরা এটা বিগত ক্লাসগুলোতে আলোচনা করেছি। ঠিক আছে, কোন সিটি? সিটিও যদি জানতে চান তাহলে লিখে রাখেন, দুবাই এক্সপো সিটি। এক্সপো সিটি কেন বলে বলেন তো? ঠিক আছে, বলেন তো। আচ্ছা, তাহলে এই যে COP 28 এর আয়োজক দেশ, এটা নিয়ে তাহলে আর কথা বলতেছি না। হ্যাঁ, আর কথা বলতেছি না। সংযুক্ত আরব আমিরাত বা ইউনাইটেড আরব এমিরেটস, দুবাই এক্সপো সিটি। ওকে, নেক্সট প্রশ্নে যাই। আচ্ছা, বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম কি বলেন? এটা আমি মানে গত 2 দিন মনে হয় পড়াইছি, আবারও একটা জায়গায় আসছে, এই জন্য আমি দিছি আর কি। বলেন, ঝটপট বলেন, ঝটপট বলেন, বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম কি? আমরা এখন কিছু দেখি যে রিসেন্ট কয়েকটা জায়গায় ম্যাথ, সায়েন্সের কি কি প্রশ্ন আসছে, এটা একটু আমরা দেখি। ঠিক আছে, ঝটপট বলেন। সায়েন্সের প্রশ্নগুলো কিন্তু আমাদের জন্য লাগবে। হ্যাঁ, বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম কি? ওই যে আমাদের সাথে এক এসএসসি ক্যান্ডিডেট ছিল, একটু ঝটপট বলো তো। তোমার তো কালকে রেজাল্ট, তাই না? তো দেখি তুমি পারো কিনা। তুমি আজকে এই প্রশ্ন পারলেই আমি বুঝবো যে তুমি গোল্ডেন A+। বলো, বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম কি? ওকে, অনেকে অ্যান্সার করছে। হ্যাঁ, এটা নিয়ে আমি আর কথা বলবো না, কারণ আমি বারবার এই জিনিসগুলো নিয়ে আলোচনা করছি, এবং কেন আমি রিপিট করতেছি, কারণ বারবার এই প্রশ্নগুলো আসে, এবং বারবার যদি আপনি এগুলো সলভ করেন, বারবার যদি আমি এগুলো আপনাকে করাই, এই প্রশ্নগুলো আপনার মাথায় গেঁথে যাবে, আর প্রবলেম হয় না। আর যেহেতু ম্যাক্সিমামই যারা আসলে নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তাদের এই জিনিসগুলো বারবার পড়তে হয়, বারবার সলভ করতে হয়, এই জন্য বারবার আমি ক্লাসে দেখালে আপনার ওটা মাথায় সেট হয়ে যাবে। ওকে, জোস, থ্যাংক ইউ। নেক্সট প্রশ্নে যাই। স্টেইনলেস স্টিল কিসের অ্যালয়? গত ক্লাসে আমরা দেখছিলাম, মনে আছে? গত ক্লাসে আমরা একটা সংকর ধাতু পড়ছিলাম, মনে করে দেখেন। একটা সংকর ধাতু পড়ছিলাম যেটার নাম ছিল পিতল। নাম ছিল কি? পিতল। আমরা বলছিলাম পিতলে আছে কে? কপার, আর কে? জিঙ্ক। মনে আছে? আমরা পড়ছিলাম ব্রোঞ্জ। হ্যাঁ, আমরা পড়ছিলাম হচ্ছে ব্রোঞ্জ। আমরা বলছিলাম ব্রোঞ্জে আছে কপার আর আছে স্ট্যানাম। ঠিক আছে, তো কপারকে বাংলায় আমরা তামা বলি, আমরা জানি। জিঙ্ককে আমরা বাংলায় দস্তা বলি। ঠিক আছে, এটা তো তামা, আর এসএন মানে হচ্ছে টিন বুঝায়। ঠিক আছে, তো এই যে সিইউ, অনেকে এটা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের অনেকে এটা জিজ্ঞেস করতে পারে, তো এগুলো হচ্ছে ওই মৌলের প্রতীক। তামা, দস্তা, টিন, এগুলাকে ল্যাটিন নামে নামকরণ করা হয়, এবং সেই ল্যাটিন নাম থেকে একটা শর্ট ফর্ম এইভাবে দেওয়া হয়েছে, কপার সিইউ, জিঙ্ক জেডএন, টিনকে ল্যাটিন ভাষায় স্ট্যানাম বলে, সেখান থেকে এসএন। ঠিক আছে, ওকে। একইভাবে তামাকে বা কপারকে ল্যাটিন ভাষায় কাপ্রাম বলে, সেখান থেকে সিইউ। ওকে, আচ্ছা। জোস, একজন ঠিক অ্যান্সার করছে। স্টেইনলেস স্টিল, এইটার কথা যদি আপনাকে বলে, তাহলে এইটার অ্যান্সার হচ্ছে, এইখানে গত ক্লাসে যেমন আমরা দুইটা দুইটা করে দেখছি, এইখানে আসলে আছে ফেরাম, ক্রোমিয়াম, নিকেল। ঠিক আছে, এগুলো হচ্ছে মেজর কম্পোনেন্ট। হ্যাঁ, এগুলোই হচ্ছে মেজর কম্পোনেন্ট। আরও অনেক কিছু আছে, সেগুলো আমাদের পার্সেন্টেজ খুবই কম, ওগুলো আমাদের আসলে লাগে না। ঠিক আছে, যদি আমাদেরকে বলে যে স্টেইনলেস স্টিলে কি কি আছে, তাহলে আপনি বলবেন এই 3টা ধাতু আছে, ফেরাম অর্থাৎ আয়রন, ক্রোমিয়াম অর্থাৎ এটাকে আমি সিআর লিখছি, আর এখানে এনআই লিখছি, এনআই দিয়ে হচ্ছে নিকেল বুঝাইছে। ঠিক আছে, তো আপনি যদি আসলে বাংলায় লিখে দিতে চাই, তাহলে আমি একটু বাংলায়ও লিখে দিতে পারি। একটু বাংলায় লিখে দিই কি কি বললাম, তাহলে এটা সবার জন্য আমার মনে হয় সুবিধা হবে। আয়রন, ঠিক আছে, এরপরে আমি কি বলছি? নিকেল,
সবগুলাই কিন্তু ধাতু। আয়রন একটা ধাতু, নিকেল একটা ধাতু, এর সাথে আমি আরো একটা ধাতু রাখতেছি, সেটাকে আমি বলি হচ্ছে ক্রোমিয়াম। ঠিক আছে, তাহলে এই যে তিনটা ধাতু আমাদের, ঠিক আছে, এই যে তিনটা ধাতু, এই তিনটা ধাতু মিলে আসলে কি তৈরি করে, এই তিনটা ধাতু মিলেই তৈরি করে হচ্ছে স্টেইনলেস স্টিল। ঠিক আছে, আয়রন, নিকেল, ক্রোমিয়াম। এবং সংকেতগুলো কেমন? সংকেতগুলো হইতেছে আয়রনকে আমরা সংক্ষেপে এফ ই, নিকেলকে আমরা সংক্ষেপে এন আই, আর ক্রোমিয়ামকে সংক্ষেপে সি আর। ঠিক আছে, আচ্ছা, ওকে, নেক্সট প্রশ্নে যাই। দেখেন, তাপ মাপা হয় কোনটি দ্বারা? ঠিক আছে, নেক্সট প্রশ্ন, তাপ মাপা হয় কোনটি দ্বারা? এটা আমরা অনেকেই জানি যে তাপ মাপা হয় কি দিয়ে। যারা সায়েন্স স্টুডেন্ট আছে তারা আমরা মোটামুটি জানি যে তাপ মাপা হয় হচ্ছে ক্যালোরিমিটার দিয়ে। ঠিক আছে, যদি থার্মোমিটারের কথা বলে, থার্মোমিটার দিয়ে আসলে কি বোঝানো হয়, এটা দিয়ে আমরা আসলে তাপমাত্রা মাপি, তাপমাত্রা পরিমাপ করি। থার্মোমিটার, যেমন আমাদের যদি শরীরে জ্বর হয়, আমরা বলি না যে থার্মোমিটারটা নিয়ে আসো, তারপর মেপে দেখি যে 104 ডিগ্রি ফারেনহাইট বা 102 ডিগ্রি, 3 ডিগ্রি, এরকম বলি না। সো তাপমাত্রা, শরীরের তাপমাত্রা কেমন সেটা বোঝার জন্য হচ্ছে আমরা থার্মোমিটার ব্যবহার করি। ঠিক আছে, ব্যারোমিটার আর ম্যানোমিটার, এই দুইটার মধ্যে পার্থক্য কি কেউ বলতে পারবেন? ব্যারোমিটার আর আচ্ছা, ব্যারোমিটার আর হচ্ছে ম্যানোমিটার, এই দুইটা একটু বলেন আমাকে, ব্যারোমিটার আর ম্যানোমিটার। আচ্ছা, তো ব্যারোমিটার, ব্যারোমিটার আসলে যেটা হয়, ব্যারোমিটার দিয়ে আমরা যেটা করি সেটা হচ্ছে বায়ুর চাপ পরিমাপ করি। হ্যাঁ, এখানে আরেকটা ব্যাপার বলা আছে যে আমার অ্যাটমসফেরিক প্রেসারের সাপেক্ষে বায়ুর চাপ আমরা মানে মিন সি লেভেলের নিচে বা বায়ুমণ্ডলে বায়ুর চাপ পরিমাপ করি। ঠিক আছে, আর ম্যানোমিটার এইটা হচ্ছে আসলে চাপের পার্থক্য পরিমাপ করে। ঠিক আছে, ম্যানোমিটার আসলে কি করে? চাপের পার্থক্য পরিমাপ করে। হ্যাঁ, এবং এখানে আরেকটা কথা বলার আছে, সেটা হচ্ছে এই যে ব্যারোমিটার এবং ম্যানোমিটার, এই দুইটা দিয়ে কিন্তু আমরা আসলে আবার এই দুইটাকে আমরা কোথায় কাজে লাগাই? এই দুইটা দিয়ে আসলে আমরা ওয়েদার ফোরকাস্টিং করি, ওয়েদার ফোরকাস্টিং এর কাজগুলো করি। অর্থাৎ আমরা হচ্ছে ওই যে অনেক সময় আগাম বলি না যে আজকে বৃষ্টি হবে কি হবে না, এই জিনিসগুলো আমরা এই ব্যারোমিটার ম্যানোমিটারের যে কম্বাইন যে ইফেক্ট সেটা দিয়ে আমরা বলতে পারি। ঠিক আছে, তো এখানে একটা প্রশ্ন আসে যে তাপ আর তাপমাত্রার পার্থক্য, এই প্রশ্ন আসতে পারে। তো বেসিক্যালি তাপ হচ্ছে একটা শক্তি, ঠিক আছে, আর তাপমাত্রা কি? তাপমাত্রা হচ্ছে একটা তাপীয় অবস্থা। অর্থাৎ তাপীয় অবস্থা কি, আমি জাস্ট একটু লিখে নিই তারপর বলতেছি। তো তাপমাত্রা মানে হচ্ছে তাপীয় অবস্থা, অর্থাৎ একটা বস্তু কতটুকু ঠান্ডা, কতটুকু গরম, যেমন আমাদের শরীর, আমরা কতটুকু পুড়ে যাচ্ছি, কতটুকু নর্মাল আছি, স্বাভাবিক আছি, সেগুলো কি করি আমরা? থার্মোমিটার দিয়ে আমাদের শরীরের তাপমাত্রা মাপি। একইভাবে ধরেন একটা বস্তু কতটুকু ঠান্ডা, কতটুকু গরম, এগুলো আমরা আসলে বুঝি তাপমাত্রা দিয়ে। আর এই তাপটা কি? তাপ হচ্ছে একটা শক্তি। অর্থাৎ ধরেন আমার শরীর থেকে যদি আপনার শরীরে তাপ যদি আমি ট্রান্সফার করতে পারি, এর মানে কি আমি ঠান্ডা হয়ে গেলাম, আর কি আপনি গরম হয়ে গেলেন, তাহলে আপনার শরীরে তাপমাত্রা বেড়ে গেল আর আমার শরীরে তাপমাত্রা কমে গেল। তাহলে এই যে তাপের আদান প্রদান হইলো, শক্তির আদান প্রদান হয়, কিন্তু তাপমাত্রা কি? ওই যে আমি কতটুকু ঠান্ডা হইলাম, আপনি কতটুকু গরম হইলেন, এটাই হলো সহজভাবে আমি আসলে যদি বুঝাইতে চাই, এটাই হলো ব্যাখ্যা। ঠিক আছে, ওকে, নেক্সট প্রশ্নে যাই। দেখেন কি বলছে, এটাও বিগত বিভিন্ন জায়গায় আসা প্রশ্ন। বলছে যে ভর সংখ্যা বলতে কি বোঝায়? ঠিক আছে, ভর সংখ্যা বলতে কি বোঝায়? আপনি যদি একটু দেখেন ভর সংখ্যা বলতে কি বোঝায়, ভর সংখ্যা বলতে নিউক্লিয়াসে অবস্থিত কিসের সংখ্যা বোঝায়। তো নর্মালি ভর সংখ্যা বলতে আমরা যেটা জানি যে ধরেন কোন একটা মৌলের প্রতীক, যেমন আমি একটু আগে একটা মৌলের প্রতীক দেখছিলাম এইরকম, তাই না? আয়রন, এটাকে আমরা কি বলি? ফেরাম। ফেরাম হচ্ছে ল্যাটিন নাম। এটাকে আমরা সংক্ষেপে কিভাবে প্রকাশ করি? এফই দিয়ে। তো এফই দিয়ে আসলে কি বোঝায়? আয়রন বা লোহা। তো আমরা এই যারা সায়েন্সের স্টুডেন্ট তারা এই জিনিসটাকে এইভাবে প্রকাশ করি যে ফেরাম, এইখানে আমরা লিখি 26 আর উপরে এটাকে লিখি হচ্ছে 56। ঠিক আছে, ডিটেলসে আমি আসলে যাইতেছি না। ওকে, এখন এই যে 26, এই 26 হচ্ছে, এইটাকে আমরা বলি হচ্ছে জেড। ঠিক আছে, আর এই যে 56 এইটাকে আমরা বলি হচ্ছে এ। তো এই জেড মানে হচ্ছে, এটাকে আমরা বলি পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। ঠিক আছে, কি সংখ্যা বলি? প্রোটন বা ইলেকট্রন নাম্বার, কয়টা প্রোটন আছে বা কয়টা ইলেকট্রন আছে সেটা বোঝায়।
ঠিক আছে। আর এইখানে যে এ আছে এইটাকেই আমরা আসলে বুঝি ভর সংখ্যা, এবং এই ভর সংখ্যা মানে হচ্ছে যে ভর সংখ্যা বলতে কি বোঝায় বলেন তো দেখি, কেউ পারেন কিনা? হ্যাঁ এক্স্যাক্টলি, ভর সংখ্যা মানে বোঝায় হচ্ছে কতগুলো প্রোটন আর নিউট্রন আছে, ঠিক আছে। অর্থাৎ আপনি যদি এই যে এ থেকে অর্থাৎ আপনি যদি এই এ থেকে জেড বিয়োগ করেন, এ থেকে জেড বিয়োগ করেন, ঠিক আছে, দেখা যাইতেছে, হ্যাঁ, এ থেকে জেড বিয়োগ করেন, তাহলে আপনি কি পাবেন? তাহলে আপনি পাবেন হচ্ছে নিউট্রন সংখ্যা, ঠিক আছে। কারণটা কি বলেন তো? কারণ এই যে এ দিয়ে কি বোঝায়? ভর সংখ্যা। আর ভর সংখ্যা মানে কি? প্রোটন আর নিউট্রন। তাহলে এই উপরে কি আছে? এই 56 মধ্যে কি আছে? এই 56 মধ্যে আছে প্রোটন প্লাস কি? নিউট্রন। প্রোটনকে পি দিয়ে আর নিউট্রনকে এন দিয়ে প্রকাশ করছি। এখন তাহলে আমাকে বলেন, যদি এই 56তে প্রোটনও থাকে আর নিউট্রনও থাকে, তাহলে বলেন তো এই 26-এ কে আছে? এই 26-এ শুধু প্রোটন আছে। তাহলে এই 56 থেকে 26 বাদ দিলে আপনি কি পাবেন? নিউট্রন সংখ্যা পাবেন, ঠিক আছে। তাহলে এই যে ভর সংখ্যা বা এই ভর সংখ্যা দিয়ে আসলে কি বোঝায়? প্রোটন আর নিউট্রন, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি? প্রোটন আর নিউট্রন। ওকে ওকে। আর এই 56 থেকে 26 অর্থাৎ এই ভর সংখ্যা থেকে যদি আপনি পারমাণবিক সংখ্যা বাদ দেন, তাহলে আপনি পাবেন হচ্ছে নিউট্রন সংখ্যা। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট প্রশ্নে যাই। দেখেন কি বলছে, পরমাণুর সবচেয়ে হালকা কণিকা। পরমাণুর সবচেয়ে হালকা কণিকা কোনটা? ঝটপট অ্যান্সার দেন। পরমাণুর সবচেয়ে হালকা কণিকা। পরমাণুর 3টা কণিকা আছে, এটা একটু জেনে রাখেন। পরমাণুর কণিকা হচ্ছে 3টা, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, ঠিক আছে। পরমাণুর কণিকা কয়টা? 3টা, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। সবচেয়ে হালকা কণিকা কোনটা বলেন তো? পরমাণুর সবচেয়ে হালকা কণিকা কোনটা? ঝটপট বলেন। হ্যাঁ, ইলেকট্রন। জোস। পরমাণুর সবচেয়ে হালকা কণিকা, এটা আমরা মনে রাখবো। হ্যাঁ, এটা আমাদের খুব মানে সায়েন্স বা নন সায়েন্স যে কোনো ব্যাকগ্রাউন্ডের সবার জন্য এটা আমাদের খুব কমন একটা জিনিস। এটা আমরা সবাই পড়ছি ছোটবেলায়, যে পরমাণুর সবচেয়ে হালকা কণিকা হচ্ছে ইলেকট্রন। আর পরমাণুতে কণিকা কয়টা? 3টা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ওকে, নেক্সট প্রশ্নে যাই। ওকে, তাহলে এবার আমরা আবার একটু সায়েন্স থেকে বের হয়ে আমরা রেলিভেন্ট কিছু মানে রিসেন্টলি আসা কিছু প্রশ্ন একটু সলভ করি। দেখেন প্রশ্নটা পড়েন, কি বলছে যে জাতিসংঘ সমুদ্র আইন স্বাক্ষরিত হয় কত সালে? ঝটপট অ্যান্সার করেন দেখি কে পারেন। কত সালে? এটা মুখস্থ সবার। জাতিসংঘ সমুদ্র আইন কত সালে পাস হয়? এটা জাতিসংঘ সমুদ্র আইন কত সালে? জাতিসংঘ সমুদ্র আইন 1982 সালে স্বাক্ষরিত হয়, ঠিক আছে। পারছি আমরা? হ্যাঁ, অস্থির অস্থির, 1982 সালে। জোস, 1982 সালে। আচ্ছা, এখন বলেন তো বাংলাদেশে একটা এরকম একটা আইন পাশ হয়েছিল, হ্যাঁ, এবং সেই আইনটা বঙ্গবন্ধু থাকাকালীন, বঙ্গবন্ধু 1974 সালে একটা আইন পাশ করেন। বঙ্গবন্ধু আসলে ওই সময় বুঝতে পারছে যে বাংলাদেশ আসলে নদীমাতৃক দেশ, এবং বাংলাদেশ একটা বদ্বীপ রাষ্ট্র, এবং আমাদের যে সমুদ্র সীমা আছে সেটা নিয়ে আসলে ওই সময় উনি কাজ করছে। আসলে এটা যে কাউকেই মানতে হবে যে যে কোনো মানে পৃথিবীর ইতিহাসে অন্যতম বিচক্ষণশীল ব্যক্তিদের একজন ছিলেন তিনি। তো উনি 1974 সালে বাংলাদেশের জন্য, যেটা পরবর্তীতে আমাদের সমুদ্র সীমা জয়লাভের পেছনেও যে এই অ্যাক্ট অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে। তো একটু আমাকে বলেন তো, কেউ একটু যদি লিখতে পারেন যে 1974 সালে একটা অ্যাক্ট পাস হয় বাংলাদেশে, ঠিক আছে। আমি একটু লিখে দিচ্ছি, দেখেন আপনারা মনে পড়ে কিনা, বা ইংরেজিটা আপনারা লিখতে পারেন কিনা। আমি বাংলা লিখে দিই। হ্যাঁ, আঞ্চলিক পানি, মানে বাংলাটা কেন লিখতেছি কারণ আপনাদের বাংলা টাইপ করতে সমস্যা হইতে পারে। তো আমি বাংলাটা টাইপ মানে লিখে দিচ্ছি, আপনারা ইংরেজি টাইপ করেন, ঠিক আছে। 1982, হ্যাঁ, জোস জোস, 1982, ভেরি গুড। আচ্ছা, আঞ্চলিক পানি ও সামুদ্রিক এলাকা আইন, সামুদ্রিক এলাকা আইন কত সালে পাস হয়? এটা 1974 সালে পাস হয়। এই একটা কত সালে পাস হয়? 1974 সালে। হ্যাঁ, এই ইনফরমেশনগুলো কিন্তু আমাদের রিটেনে অনেক কাজে দিবে, ঠিক আছে, রিটেনে অনেক কাজে দিবে। ওকে, ঝটপট নেক্সট প্রশ্নে যাই। দেখেন কি বলছে, 30 এপ্রিল 2024 তারিখ পর্যন্ত বাংলাদেশের উষ্ণতম জেলা কোনটি? ঝটপট বলেন। খুবই কমন প্রশ্ন, খুবই কমন প্রশ্ন। আমরা প্রতিদিন কিন্তু এই জিনিসগুলো নিয়ে কয়েকদিন আগে প্রচুর ঘাটাঘাটি করছি ফেসবুকে বা বিভিন্ন জায়গায় দেখছি যে আজকে অমুক এলাকায় 42 ডিগ্রি 43 ডিগ্রি, বন্ধু বান্ধবদের মধ্যে আলোচনা করছি। ঝটপট বলেন তো, 30 এপ্রিল 2024 তারিখ পর্যন্ত বাংলাদেশের উষ্ণতম জেলা কোনটা ছিল? এক্স্যাক্টলি, চুয়াডাঙ্গা, ঠিক আছে। আমরা মোটামুটি এটা সবাই জানি, ঠিক কুষ্টিয়ার পরে, হ্যাঁ, বা ওই কুষ্টিয়ার রুটে যাইতে চুয়াডাঙ্গা। ওকে, ঠিক আছে, নেক্সট প্রশ্নে যাই। কি বলছে দেখেন, কুমিল্লা ও নোয়াখালী প্রাচীন কোন জনপদের অংশ ছিল? আমরা কিছুদিন আগে যখন বিসিএস এর প্রশ্ন সলভ করছিলাম তখন কিন্তু আমরা হরিকেল জনপদ চিনছিলাম, মনে আছে? যারা রেগুলার ক্লাস করেন তারা কিন্তু জানেন, আমি পড়াইছিলাম বা আপনারাও সলভ করছেন আমার সাথে। হরিকেল শিখছি,
ঠিক আছে। আজকে আমরা দেখেন আরেকটা শিখছি, মানে আরেকটা জানতেছি। মাঝখানে আমরা বঙ্গও পড়ছি যে ঢাকা আসলে কার অন্তর্ভুক্ত, কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল সেটাও পড়ছি। আজকে আমরা কি শিখতেছি দেখেন, কুমিল্লা আর কি নোয়াখালী। তো এটার অ্যান্সার আমরা মোটামুটি সবাই জানি, সমতট। এগুলো আসলে আমরা এত পড়ছি যে আর মানে কি সলভ করবো, পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে, এমনি মুখস্থ হয়ে গেছে। বাট আমি যখন আপনাদের এগুলো যখন ওই যে টপিক ওয়াইজ পড়াবো তখন কিন্তু সুন্দরভাবে মানচিত্রে আমি লিখে লিখে দিব। মানচিত্র আমি একটা ব্ল্যাঙ্ক মানচিত্র থাকবে, আমি একে একে দেখাবো যে এইখানে কিটা, এখানে এইটা, তাহলে ওইটা আরো ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে। প্রশ্ন সলভ করতে গিয়ে আপনাদের এমনি মুখস্থ হয়ে যাইতেছে, বাট তখন ওইটা আরো ফ্রুটফুল হবে। ওকে, নেক্সট প্রশ্নে যাই। দেখেন কি বলছে, নারীর বিরুদ্ধে সহিংসতা রোধ সেবায় ব্যবহৃত হেল্পলাইন নাম্বার। দেখি এটা পারেন কিনা, আমাদের সাথে অনেক ফিমেল ক্যান্ডিডেট আছেন। নারীর বিরুদ্ধে সহিংসতা রোধ সেবায় ব্যবহৃত হেল্পলাইন নাম্বার, ঝটপট বলেন, ঝটপট। এইখানে আমরা একটু বলে দিই, 999, এটা আমরা সবাই জানি, এটা আসলে জরুরি সেবা। কি সেবা? জরুরি সেবা, ঠিক আছে। আচ্ছা, এইটা আমি শয়তানি করে দিছি, 16,735 বলে কোনো হটলাইন নাম্বার নাই, এটা আসলে একটা ব্যাংকের হটলাইন নাম্বার, তো এমনি দিছি আর কি। আচ্ছা, 133 বলেও আসলে কোনো হটলাইন নাম্বার নাই, বরং একটা হটলাইন নাম্বার আছে 333, ঠিক আছে। ওকে, সো ওইটা আমি পরে বলতেছি। আমাদের অ্যান্সার হচ্ছে 10,921, ঠিক আছে, 10,921। হ্যাঁ, সবাই পারছেন, অস্থির। একজন লিখছে খ, ওই যে এটা তো নাই, 133 বলে কোনো হটলাইন নাম্বারই নাই, ঠিক আছে। এই জিনিসগুলো আমাদের একটু মনে রাখতে হবে, হ্যাঁ। ওকে, তো এই যে 10921 মানে 10,921, আপনি এইখানে যদি 10,921 এ ছাড়াও জাস্ট প্রথম যে 3টা ডিজিট আছে 109 যদি কল করেন, তাহলেও আপনি কি আপনার কমপ্লেইন, ডিজায়ার্ড কমপ্লেইন আপনি দিতে পারবেন, যে নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ কল্পে আপনি এই 2টা নাম্বারে যে কোনো একটাতে ফোন দিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যে ইয়ার কথা বললাম যে মানে 133 বলে কোনো কিছু নাই, বাট কি আছে, আছে হচ্ছে 333। তো এই যে 333, হ্যাঁ, এই যে 333, এইটা আসলে কিসের মানে হটলাইন নাম্বার? এটা হচ্ছে তথ্য সেবা, জরুরি তথ্য সেবা, যে কোনো ধরনের জরুরি তথ্য সেবা 333 আপনি যদি কল দেন তাহলে পাবেন। এছাড়া আপনি যদি 105 এবং 106 এই 2টাতে ফোন দেন, তাহলে এখানেও আরো 2টা ইনফরমেশন পাবেন। যেমন আপনি যদি মনে করেন 105-এ ফোন দেন, এনআইডি রিলেটেড যে কোনো প্রবলেম আপনি সলভ করতে পারবেন 105-এ ফোন দিয়ে, ঠিক আছে। 105 হচ্ছে আমাদের এনআইডি হেল্পলাইন নাম্বার। আচ্ছা, 999 না, ওইটা তো জরুরি সেবা, হ্যাঁ, 999 জরুরি সেবা। আপনাকে কি বলছে? আপনাকে বলছে নারীর বিরুদ্ধে সহিংসতা, ঠিক আছে, নারীর বিরুদ্ধে সহিংসতা, এটার জন্য হচ্ছে কোনটা, হয় 109-এ ফোন দেন অথবা 10,921-এ ফোন দেন, ঠিক আছে। আর কেউ যদি মনে করেন যে আপনার পাশে নারীর বিরুদ্ধে সহিংসতা হচ্ছে না, বরং কোনো মানে অসংলগ্নপূর্ণ কোনো অ্যাক্টিভিটিস হইতেছে, কোনো দুর্নীতির কারাপশন রিলেটেড কোনো কিছু হইতেছে, তখন আপনি কোথায় ফোন দেবেন? দুদকে ফোন দেবেন, এবং দুদকে ফোন দেওয়ার হটলাইন নাম্বার হচ্ছে 106, ঠিক আছে। তো এগুলো আপনারা একটু মনে রাখেন, কারণ এগুলো আমাদের মোটামুটি নিজেদের লাগে, তাই না, নিজেদেরই এগুলো আমাদের লাগে। ওকে, ঠিক আছে। এরকম টোটাল মনে হয় 7টা বা 8টা হেল্পলাইন নাম্বার আছে, ওগুলো অবশ্যই নিজ দায়িত্বে জেনে নেবেন, আমরা অবশ্যই সেগুলো পরবর্তীতে ডিটেলসে আলোচনা করব। আচ্ছা, এইবার ঝটপট বলেন, 1968 সালে ছাত্ররা কয় দফা দাবি পেশ করে? দ্রুত বলেন, 1968 সালে ছাত্ররা কয় দফা দাবি পেশ করে? এখানে কি ঘটনা ঘটছিল জানেন? একটু মজার কিছু ঘটনা আছে, আমি একটু বলে দিই। সেটা হচ্ছে এই যে আন্দোলন, এই আন্দোলনের সময় বেশ কিছু সংগঠন একসাথে হয়ে যায়। যেমন এই আন্দোলনের সময় ছাত্রলীগের 2টা অংশ কাজ করে, এবং তখন আরো একটা দল ছিল ছাত্র ইউনিয়ন, এবং এই ছাত্র ইউনিয়নেরও 2টা অংশ ছিল, ঠিক আছে। আর আরেকটা অংশ ছিল হচ্ছে ওই যে ডাকসু, ঠিক আছে। তো এই যে 5জন মানে 5টা গ্রুপ হয়ে গেল, এই 5টা গ্রুপ মিলে, এই যে 5টা গ্রুপ, এই 5জন মিলে তখন কি করলো? এই 5জন মিলে তখন দেখলো যে আসলে এই যে 1968 সাল, হ্যাঁ, এই সময় ওরা যেটা দেখলো যে প্রচুর ছাত্র নেতা, তারপরে আসলে বাংলাদেশের স্বাধীনতা অর্জন বলেন বা ভাষা আন্দোলন থেকে শুরু করে বলেন, বিভিন্ন সময় যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে কিন্তু আসলে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করছে কিন্তু এই ছাত্ররাই। তো ছাত্র সমাজ সহ বিভিন্ন ধরনের নেতাদের তখন আসলে পশ্চিম পাকিস্তানিরা কি করতেছিল, মানে আন্দোলন থেকে বিরত রাখার জন্য তাদের হচ্ছে বিনা বিচারে বা মানে বিনা কারণে আসলে তাদের জেল হাজতে প্রেরণ করছিল। তো তখন ছাত্রলীগের 2টা অংশ, ছাত্র ইউনিয়নের 2টা অংশ এবং ডাকসু, এই 5টা যে গ্রুপ, এখানে 5জন না লিখে আমি বলি 5টি গ্রুপ,
এরা মিলে তখন কি করলো, এরা তখন 1968 সালে একটা আন্দোলন শুরু করে, যেই আন্দোলনটা 11 দফা, 6 দফা বলছে, একজন বলছে 7 দফা, একজন বলছে 21 দফা, একজন 14, 11 সবই বলতেছে, আল্লাহর নামে 1 থেকে শুরু করে সবই বলতেছে এরা। আচ্ছা, তো এই যে 5টি গ্রুপ, এই 5টি গ্রুপ কি করে, তারা হচ্ছে বেসিক্যালি 1968 সালের ডিসেম্বর মাসে আন্দোলন শুরু করে, ঠিক আছে, এবং সেইটার ফাইনালি রূপ নেয় কোথায়, সেটার ফাইনালি রূপ নেয় হচ্ছে মানে এই যে এরা 1968 সালের ডিসেম্বরের যে আন্দোলন শুরু করে, সেটা মোটামুটি মানে আন্দোলনটা ফেব্রুয়ারি, জানুয়ারি বা ফেব্রুয়ারি পর্যন্ত আসলে লং লাস্টিং করে। আচ্ছা, অনেকে অনেক ধরনের অ্যান্সার দিচ্ছেন, আচ্ছা ইন্টারেস্টিং। তো এই ডিসেম্বর থেকে আসলে কোথায় কত দূর এটা চলে, ফেব্রুয়ারিতে, ফেব্রুয়ারি পর্যন্ত আসলে লং লাস্টিং করে। কত ফেব্রুয়ারি, 1969। তো এই যে 5টা গ্রুপ তখন হচ্ছে কি কি ছিল, একটা শিক্ষা কমিশন ছিল, হামিদুর রহমান শিক্ষা কমিশন, যদি আপনাদের মনে থাকে, ঠিক আছে। কোন শিক্ষা কমিশন বলেন তো, হামিদুর রহমান শিক্ষা কমিশন, ঠিক আছে, হামিদুর রহমান শিক্ষা কমিশন, হামিদুর রহমান শিক্ষা কমিশন। বলেন তো এটা কত সালে দেওয়া হয়, হামিদুর রহমান শিক্ষা কমিশন? এটা দেওয়া হয় হচ্ছে 1962 সালে, হামিদুর রহমান শিক্ষা কমিশন 1962। কেন লিখলাম এইটা, এই যে 1962 সালে যে হামিদুর রহমান শিক্ষা কমিশন, এখানে বাংলা ভাষাকে একেবারেই অবহেলা করা হয়, যার জন্য আসলে আমাদের যে ছাত্র সমাজ ছিল তারা এইটা আর এটাকে একটা ইস্যু করে আন্দোলন করে। আরও কিছু ইস্যু ছিল, যেমন 6 দফা দাবি মেনে নেওয়ার ব্যাপারে, এবং হচ্ছে এই যে মানে প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা পরতে পরতে যে আসলে পূর্ব পাকিস্তানি বা আমরা যারা ছিলাম, আমরা যে আসলে অবহেলিত নিগৃহীত হচ্ছিলাম, তো এই জিনিসগুলো সামনে এনে মূলত 1962 সালের যে শিক্ষা কমিশন ছিল, 6 দফা আন্দোলন ছিল, 1966 সালের যে 6 দফা আন্দোলন ছিল, এই সব কিছু মিলে একই সাথে যে ধরে ধরে ছাত্র সমাজকে যে জেলে ভর্তি ছিল, এই সব কিছু মিলায় আসলে এই যে 5টা গ্রুপ, তারা হচ্ছে 1968 সালের ডিসেম্বর থেকে 1969 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে তারা একটা আন্দোলন তৈরি করে, বা একটা মানে একটা মানে জনসমাবেশ, একটা অপিনিয়ন গড়ে তোলার চেষ্টা করে, এবং সেই আন্দোলনে তারা সর্বমোট 11টা দফা পেশ করে, ঠিক আছে। ওকে, বিভিন্ন ধরনের অ্যান্সার পাইছি, ওকে, বিভিন্ন ধরনের অ্যান্সার পাইছি, এগুলো আসলে আমাদের মানে মনে রাখতে হবে। হ্যাঁ, তো এই যে কথাগুলো বললাম, এই যে ইনফরমেশনগুলো কিন্তু আপনাদের খুব কাজে দিবে, কারণ সবসময় যে এই প্রশ্নই আসবে তা না। এখানে আমি যে কথাগুলো বলছি এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে, এখান থেকে প্রশ্ন আসতে পারে হামিদুর রহমান শিক্ষা কমিশন কত সালে এটা দেয়া হয়, 1962 সালে, ঠিক আছে। এবং 1968 সালের যে ছাত্র আন্দোলন, এটা কয় মাস ব্যাপী হয়, 3 মাস ব্যাপী, ডিসেম্বরে শুরু হয়, ফেব্রুয়ারিতে শেষ হয়। তারপরে এই যে এখানে ডিটেলস দিছি 11 দফা, এটা তো আপনি জানেনই, ঠিক আছে। 11 দফাগুলো কি কি ছিল সেগুলো আমরা রিটার্নের ক্লাসে আলোচনা করবো। ওকে, নেক্সট প্রশ্নে যাই। আচ্ছা, দেখেন, বাংলাদেশে বিনিয়োগ করতে আকৃষ্ট করে যে সংস্থা কোনটা বলেন, এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন। বাংলাদেশে বিনিয়োগ করতে মানে বিনিয়োগ করতে আকৃষ্ট করে কোন সংস্থা, এটার অ্যান্সার হচ্ছে বিডা। অ্যান্সার কি, বিডা, ঠিক আছে। ওই যে আমরা বলি না পিডা, ওরে পিডা, হ্যাঁ পিডা না কিন্তু বিডা। বিডা মানে কি বলেন, বিডা মানে হচ্ছে বাংলাদেশ, ওই যে মানে বাংলাদেশের একটাই আছে বিনিয়োগকারী সংস্থা। তো এরা আসলে কি করে যে বাংলাদেশে যে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান আছে বা মানে বৈদেশিক যে সংস্থাগুলো আছে তাদের বিনিয়োগে আকৃষ্ট করার জন্য, এটাই তাদের এজেন্ডা। হ্যাঁ, ওকে। আচ্ছা, আমাদের ম্যাথ কোর্স, পাহলভি স্যারের ম্যাথ কোর্স শুরু হচ্ছে 15 মে থেকে। তো 15 মের মধ্যে আসলে ভর্তি হয়ে যাওয়াই ভালো, 15 মে থেকে ইনশাল্লাহ রেগুলার ক্লাস শুরু হবে। একজন জানতে চেয়েছেন, বলে দিলাম। আচ্ছা, বেজার বেবজা, দেখেন বেজার বেবজা এই দুইটা আসলে দুইটাই কিন্তু কি পিএম অফিসের আন্ডারে, কারো কারো আন্ডারে, পিএম অফিস অর্থাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্ডারে। এবং মজার ব্যাপার হচ্ছে বেজার বেবজা অলমোস্ট সেম ধরনের কাজ করে। তো বেজা যেই কাজটা করে, ও মানে বেজা আসলে যেই কাজটা করে সেটা হচ্ছে যে আমাদের দেশে কিছু ইকোনমিক জোন তৈরি করে সেইখানে কর্মসংস্থান তৈরি এবং সেখানে শিল্পায়নের মাধ্যমে রপ্তানি বাণিজ্যটাকে প্রসার করার চেষ্টা করে। আর বেবজা যেই কাজটা করে সেটা লোকাল বা ইন্টারন্যাশনাল বোথ মার্কেটকেই টার্গেট করে, ঠিক আছে। তো এই দুইটা আসলে না, এই দুইটা আসলে বিনিয়োগ করতে আকৃষ্ট করে না। আর বিআইপি, বিআইপি আমি ইচ্ছা করে দিছি, এখানে আমার একটা ব্র্যান্ডিং হয়ে যাইতেছে। বিআইপি হচ্ছে এটার ফুল ফর্ম হচ্ছে, এটা একটু আপনারা জেনে রাখতে পারেন, কারণ আসলে ভবিষ্যতে এদেরকে আপনারা ভালো করে চিনবেন।
বিএপি মানে হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স, অর্থাৎ বাংলাদেশে যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে নগর ও স্থাপত্য যে মানে নগর পরিকল্পনা ও স্থাপত্য অনুষদ বা যে আর্কিটেকচার ফ্যাকাল্টির আন্ডারে যে সাবজেক্টটা আছে যে আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং বা নগর ও অঞ্চল পরিকল্পনা, এইখান থেকে যারা পাশ করে বের হয় তাদেরকে আমরা আসলে নগর পরিকল্পনাবিদ বলি। তো এই যে যারা আরবান প্ল্যানিং নিয়ে পড়াশোনা করে তাদের একটা অ্যাসোসিয়েশন হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স। বাংলাদেশের যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো থেকে যারা হচ্ছে ইউআরপি ডিগ্রি অর্জন করে তারা হচ্ছে এই অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ অর্জন করতে পারে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই। থ্যাংক ইউ যারা ফুল ফর্ম লিখছেন, বিডা এবং বেবজার। নেক্সট প্রশ্ন কি দেখেন, এটা খুব কমন প্রশ্ন, এটা বিভিন্ন জায়গায় আসছে। আমি এখানে কেন কোনো রেফারেন্স দিই নাই, কারণ এই প্রশ্ন বিভিন্ন জায়গায় আসছে এবং এই ধরনের প্রশ্ন কিন্তু ব্যাংকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ব্যাংক সবসময় এই ধরনের প্রশ্ন, একদম রিসেন্ট প্রশ্ন খুব লাইক করে। ঠিক আছে, 2023 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে লাভ করেন। ঠিক আছে, এইটা কিন্তু ব্যাংকের একটা প্রশ্ন, অলরেডি বলে দিলাম, আবার ব্যাংকে আসবে। অ্যান্সার হচ্ছে জন ফসে। এটা আমরা মোটামুটি একদম অ্যান্সার করতে করতে মুখস্থ হয়ে যাওয়ার কথা, কারণ বিভিন্ন জায়গায় আসছে এই প্রশ্ন। ঠিক আছে, জন ফসে। ওকে, একটু মনে রাখতে হবে, কারণ এখানে আসলে বোঝানোর কিছু নাই, একটু মনে রাখতে হবে, যেহেতু রিসেন্ট, একদম রিসেন্ট জিনিস, এই একদম রিসেন্ট জিকে হচ্ছে ব্যাংকে আসে। ঠিক আছে, বিসিএস এ যেমন আমরা বলি যে 2-3 মাস আগে থেকে জিকে পড়া বাদ দেন, সাম্প্রতিক পড়া বাদ দেন, কিন্তু ব্যাংকে একদম সাম্প্রতিক সময় থেকে প্রশ্ন আসে। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাই। এফবিআই কোন দেশের গোয়েন্দা সংস্থা বলেন? এফবিআই, ঠিক আছে, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। ঠিক আছে, কি হবে, কোন দেশের বলেন তো? ইউএসএ। কোন দেশের? ইউএসএ। ঠিক আছে, তো এফবিআই এর মতো আরেকটা অর্গানাইজেশন আছে যেটাকে আমরা বলি সিআইএ। প্রশ্ন আসতে পারে যে এই দুইটার মধ্যে পার্থক্য কি? ব্যাংক রিটেনে এই ধরনের প্রশ্ন আসতে পারে যে এফবিআই এবং সিআইএ এদের মধ্যে পার্থক্য কি। তো আমি জাস্ট সংক্ষেপে একটু বলে দিই, এফবিআই কি করে, এরা হচ্ছে আসলে তদন্ত করে, আর সিআইএ, এটা আপনারা নিজেরা একটু স্টাডি করবেন যে সিআইএ ফুল ফর্ম কি, ওদের কাজ কি। আমি জাস্ট সংক্ষেপে হিন্টস দিচ্ছি। সিআইএ যে কাজটা করে, এরা হচ্ছে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করে, অর্থাৎ আমি একটা ইন্টেলিজেন্স সোর্স, আমি বিভিন্নভাবে ডাটা কালেক্ট করে তোমাকে দিব, তুমি কি করবা, তুমি ওই ডাটাগুলো নিয়ে তদন্তে নামবা, ফিল্ড পর্যায়ে নামবা। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট প্রশ্নে যাই। প্রীতিলতা ওয়াদ্দেদার কোন আন্দোলনের নেত্রী ছিলেন? হ্যাঁ, তো উনি আসলে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেত্রী ছিলেন, তাই না? আচ্ছা, প্রীতিলতা ওয়াদ্দেদার, ঝটপট বলেন, ঝটপট। এই যে যে প্রশ্নগুলো করাচ্ছে এগুলো কিন্তু একদম রিসেন্ট, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বা হচ্ছে চাকরির পরীক্ষা এগুলো আসছে। প্রীতিলতা ওয়াদ্দেদার কোন আন্দোলনের নেত্রী ছিলেন? একটু বলেন। প্রীতিলতা ওয়াদ্দেদার, ওনাকে বলা হয় প্রথম নারী শহীদ বলা হয়, এরকম একটা, আসলে এটা অফিসিয়ালি ওইভাবে কোথাও ইয়া করা নাই। আচ্ছা আচ্ছা, তো ওনাকে বলা হয় বাংলার প্রথম, এই যে প্রীতিলতা ওয়াদ্দেদার, এনাকে বলা হয় বাংলার প্রথম নারী শহীদ। ঠিক আছে, প্রথম নারী শহীদ। এবং 1932 সালে তিনি হচ্ছে আসলে একটা ইয়া করেন, মিশন মানে অপারেশনে নিযুক্ত হন, এবং সেটা আমরা যে মাস্টারদা সূর্য সেনকে অনেকেই চিনি। হ্যাঁ, মাস্টারদা সূর্য সেন নামে একটা হলও আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো এই মাস্টারদা সূর্য সেন, তো তার নেতৃত্বে, তো মানে একটা মজার ব্যাপার ছিল আসলে, এই যে প্রীতিলতা ওয়াদ্দেদার যে অপারেশনে যান, অর্থাৎ পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব নামে একটা ক্লাব ছিল। এগুলো একটু মনে রাখেন, কারণ এগুলোও আসতে পারে পরীক্ষায়। পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব, এবং এই যে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব, এই ক্লাবটা এখনো আছে। আপনি যদি গুগল সার্চ করেন দেখবেন সুন্দর করে জায়গাটা সংরক্ষণ করা আছে। তো 1932 সালে এই পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব, এই ক্লাবটা আসলে মানে ক্লাবের সামনে লেখা ছিল যে কুকুর ও ভারতীয়দের মানে আনা নিষেধ, এরকম একটা ডায়লগ ছিল। এক্স্যাক্টলি আমার মনে নেই, যে কুকুর ও ভারতীয় মানে কুকুর এবং ভারতীয়রা এই ক্লাবে ঢুকতে পারবে না, এরকম একটা ক্লাবের সামনে এরকম একটা লেখা ছিল, নোটিশ ছিল। তো এই যে মাস্টারদা সূর্য সেন, সে যেটা করলেন আর কি, তিনি আর কি এই যে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবটা আছে, এই ক্লাবে
আক্রমণ করার জন্য তিনি একটা প্ল্যান করলেন 1932 সালে, এবং এই প্ল্যানে তিনি আসলে কল্পনা দত্ত নামে একজনকে লিডার করতে চেয়েছিলেন, কিন্তু আনফরচুনেটলি কল্পনা দত্ত তখন মানে তার অ্যাবসেন্সে প্রীতিলতা ওয়াদ্দেদার তিনি হচ্ছে এই অপারেশনের লিড নেন, এবং তিনি প্রায় 15 জনের একটা টিম নিয়ে এখানে অ্যাটাক করেন। তাদের উদ্দেশ্য ছিল পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবকে মানে সেখানে আর কি আগুন মানে আক্রমণ করে এরপরে পুরো আগুন ধরায় দিবে। তো এই যে ইন দ্য মিন টাইম আক্রমণ শুরু করার পরে প্রীতিলতা ওয়াদ্দেদার এই পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে যারা ছিল, যে ক্লাব মেম্বাররা ছিল, যারা যে সৈনিক ছিল, তাদের কাছে যে রিভলভার ছিল তারা এলোপাতাড়ি গুলি ছোড়ে এবং খুব সামান্য মানে মানে আঘাতপ্রাপ্ত হন। তাকেও মানে তার গায়েও আসলে গুলি লাগে, এই প্রীতিলতা ওয়াদ্দেদার ওনার গায়েও গুলি লাগে। তো মাস্টারদা সূর্য সেনের যে এই অপারেশনটা, এই অপারেশনে এটা বলাই ছিল যে তোমরা যদি মানে সবাইকে যারা যারা ছিল সবাইকে এই যে সায়ানাইড দিয়ে রাখছিল, এবং আমরা যারা জানি যে সায়ানাইড কিন্তু খুবই বিষাক্ত। তো ইনস্ট্রাকশনটা ছিল এরকম, যদি তোমরা ধরা পড়ে যাও বা এরকম কোনো ঘটনা বা এরকম কোনো একটা পরিস্থিতি তৈরি হয়, তাহলে তোমরা সায়ানাইড খেয়ে ওখানেই মরে যাবে, তোমরা কখনো তাদের কাছে মাথা নত করবে না, সমর্পণ করবে না। তো যেটা হয় যেটা হয় যে এই প্রীতিলতা ওয়াদ্দেদার উনি গুলিতে যে মানে গুলিবিদ্ধ হন সেটাতে খুব সামান্যই আঘাতপ্রাপ্ত হন, বা পরবর্তীতে যখন তার মৃতদেহ শনাক্ত করা হয় তখন যেটা জানা যায় যে আসলে এই গুলির কারণে তিনি মারা যেতেন না। তো যখন উনি গুলিবিদ্ধ হন এবং ধরা পড়ার একটা আশঙ্কা তৈরি হয়, উনি তখন কি করেন, ওই সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন। তো এই যে 1932 সালে যে তিনি আত্মহত্যা করেন, তার এই যে আত্মত্যাগ, এই আত্মত্যাগের জন্যই তিনি আসলে অমর হয়ে আছেন। এবং এই পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আপনি যদি একটু গুগল করেন, আমি মানে এখন ছবিটা নাই, আমি ছবিটা অ্যাড করতে চাইছিলাম, বাট এগুলো নিয়ে আমরা আসলে যখন একটু ডিটেলস এগুলো পড়বো তখন এগুলো দেখাবো, ঠিক আছে? তো আসলে ব্রিটিশ বিরোধী আন্দোলন বা স্বদেশী আন্দোলন আমরা বলতে পারি, ঠিক আছে? ওকে, হ্যাঁ আমি মনে হয় অ্যান্সার পাইছি। ওকে, থ্যাংক ইউ। তো এই যে গল্পগুলো বললাম, এই গল্পগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যদি কখনো এগুলো আপনার মানে রিটেনে আসে আপনি অ্যান্সার করতে পারবেন। যদি কখনো প্রশ্ন আসে, হ্যাঁ, যে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব এটা কোথায় অবস্থিত, এটা অবস্থিত কোথায়? চিটাগং, সরি চট্টগ্রাম, এখন তো চট্টগ্রাম হয়ে গেছে তাই না, চট্টগ্রাম, ঠিক আছে? তো এই গল্পগুলো বললে যেটা হয় আপনার মুখস্থ করতে হয় না, এমনি মনে থাকে, গল্পের ছলে বললে মনে থাকে। পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবের সামনে কি লেখা ছিল? কুকুর ও ভারতীয় ওরা দূরে থাকুন, এরকম কিছু একটা লেখা ছিল। হ্যাঁ, এটা একটু আমি জেনে জানাবো, আপনারা একটু গুগল করে দেখতে পারেন এক্স্যাক্টলি কি লেখা ছিল। 2026 ফিফা বিশ্বকাপ বলেন কোথায় কোথায় অনুষ্ঠিত হচ্ছে? 2000 ফিফা বিশ্বকাপে কতটি দল অংশ নিবে? হ্যাঁ, কতটি দল অংশ নিবে প্রশ্ন ছিল এইটা। তাহলে আপনি অ্যাডিশনাল কিছু তথ্য জেনে নেন। আগে এটা জেনে নেন যে 2026 ফিফা বিশ্বকাপে কোন কোন মানে হোস্ট কান্ট্রি কারা কারা, এটা একটু জেনে নেন। কানাডা হইলে তার পাশে আছে ইউএসএ, অবভিয়াসলি থাকবে, আর এদেরই প্রতিবেশী মেক্সিকো। আর দল কয়টা? দল হচ্ছে 48টা, ঠিক আছে? বলেন তো যে লাস্ট ফিফা বিশ্বকাপে কোন দল চ্যাম্পিয়ন হয়, যারা ফিফা বিশ্বকাপের প্রথম আসরে রানার্স আপ হয়? একটু বলেন তো, ঝটপট বলেন। আমরা একদম প্রথম প্রশ্নে এইটা অ্যান্সার করছিলাম, এক্স্যাক্টলি আর্জেন্টিনা। ওকে, ঠিক আছে, আমরা নেক্সটে যাই। বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মিত হচ্ছে কোন দুইটি দেশের অর্থায়নে? এটা সম্ভবত ঢাকা ইউনিভার্সিটির আসা প্রশ্ন, প্লাস একই সাথে এই প্রশ্নটা খুব সম্ভবত সিভিল সার্জনের একটা জায়গায় আসছিল, ঠিক আছে? সিভিল সার্জন সিলেট না, অন্য একটা পরীক্ষায় কিছুদিন আগে আসছিল। সেখানে অবশ্য অ্যান্সারটা ছিল মানে প্রশ্ন ছিল এরকম যে বাংলাদেশ আর জাপানের অর্থায়নে কোন সেতু নির্মিত হচ্ছে, আর এখানে আসছে উল্টাটা, যে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মিত হচ্ছে কোন দুটি দেশের অর্থায়নে। তাহলে বলেন তো ঝটপট, আমি তো অ্যান্সার মনে করেই ফেললাম, হ্যাঁ ঝটপট বলেন। একজন বলছে ফ্রান্স, না ফ্রান্স না। আগের প্রশ্নের উত্তর একজন বলছে ফ্রান্স হবে না, আর্জেন্টিনা। মানে ফিফা বিশ্বকাপের প্রথম আসরে রানার্স আপ ছিল হচ্ছে আর্জেন্টিনা, চ্যাম্পিয়ন ছিল উরুগুয়ে। কোন দেশে হয়? উরুগুয়েতে হয়। ওইটাই আমি বলছিলাম যে প্রথম প্রশ্নের অ্যান্সার ছিল ওইখানে। ওকে, হ্যাঁ থ্যাংক ইউ। বাংলাদেশ এবং কি জাপান, বাংলাদেশ এবং কি জাপান। আচ্ছা, কয়দিন আগে সিভিল সার্জন সিলেটের একটা পরীক্ষা হলো তাই না? ওখানে একটা প্রশ্ন আসছিল, সেটা হচ্ছে জাপানের আইনসভার নাম কি, বা জাপানের সংসদের নাম কি, এরকম একটা প্রশ্ন আসছিল, ঠিক আছে? বলেন তো জাপানের আইনসভার নাম কি, বলেন ঝটপট। জাপানের যে পার্লামেন্ট সেখানে 465 জন মেম্বার, কয়জন মেম্বার? 465 জন মেম্বার, ঠিক আছে? তো এই যে 465 জন যে মেম্বার আছে, আপনি দেখবেন এই 465 জন মেম্বার খুব মানে হাট্টা খুব ফিট। কারণ কি? কারণ তারা ডায়েট করে। কেন ডায়েট করবে না? ওরা তো থাকেই ডায়েটে, ওরা পার্লামেন্ট করেই ডায়েটে। মানে কি? মানে হইতেছে আইনসভার নাম হচ্ছে ডায়েট,
কিছুই মনে বুঝি নাই, তাই না? ভেরি গুড, জস। মনে রাখার জন্য বলছি, নাথিং এলস। আমি বলছি যে জাপানের মানুষজন কি খুব স্বাস্থ্য সচেতন, তারা নিজেদের হেলথ নিয়ে খুবই কনসাস। এবং জাপানে রিসেন্টলি আমি একটা খবর দেখলাম, সেটা হচ্ছে জাপানে প্রায় মানে জনসংখ্যা কমতে কমতে এমন অবস্থা, প্রায় 90 লাখ বাড়ি সেখানে খালি হয়ে আছে এখন। সো দ্রুত জাপান যাইতে হবে, তাই না? তো জাপানের ইয়ার নাম কি? ডায়েট। আচ্ছা, নিবন্ধনেও আসছিল, হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, ওকে, অস্থির, সবাই পারি, অস্থির অস্থির। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে দেখছেন এই যে নিবন্ধনে আসছে, তারপর সিভিল সার্জনে আসছে, এর মানে আপনার কিন্তু এই যে আমি সাজেশন ক্লাস কেন নিতেছি, আমি এই যে একটা প্রশ্ন পড়ে দিচ্ছি, এর সাথে এত কিছু আলোচনা করতেছি, এখান থেকেই কিন্তু আসলে আপনি কমন পেয়ে যাবেন, ঠিক আছে? ওকে। আর এমসিকিউ ছাড়া সলভ করানোর আরও একটা বড় কারণ হচ্ছে যে বিভিন্ন জায়গায় আপনি দেখবেন 10ম গ্রেড বা 11 থেকে 20তম গ্রেডের বিভিন্ন পরীক্ষা অপশন ছাড়া এরকম এক কথায় উত্তর দেওয়া টাইপ প্রশ্ন আসে। এবং ব্যাংকে তো অবশ্যই, ব্যাংকের রিটার্নে কিন্তু আপনি দেখবেন কোনো ইয়াই থাকে না। আর এমসিকিউ ছাড়া আপনি যদি এই ধরনের প্রশ্ন সলভ করেন, এগুলো আপনার ব্যাংক রিটার্ন বলেন বা বিসিএস রিটার্ন বলেন, সব জায়গায় কাজে দিবে। বলেন, বর্তমানে বাংলাদেশের কততম সংসদ বিদ্যমান? ঝটপট। বর্তমানে বাংলাদেশের কততম সংসদ বিদ্যমান? ঝটপট ঝটপট, তাড়াতাড়ি তাড়াতাড়ি। 12 বা দ্বাদশ। জোস, অস্থির। ঠিক আছে, ওকে, নেক্সট প্রশ্নে যাই। ওকে, এসডিজির কততম লক্ষ্যমাত্রায় মানসম্পন্ন শিক্ষা নিয়ে বলা হয়েছে? আমরা কি ক্লাস কন্টিনিউ করবো? একটু বলেন তো, ঝটপট বলেন তো, কি অবস্থা, কি অবস্থা বলেন। আমরা কি ক্লাস কন্টিনিউ করব? কেমন লাগতেছে আপনাদের, নাকি ঘুম পাইতেছে? বলেন ঝটপট। আচ্ছা, একটু জানাইতে থাকেন, আমি ততক্ষণে বলে ফেলি এটার কাহিনী কি। হুম, ওকে, দেখেন কি বলছে। নেক্সট প্রশ্ন যাই। নেক্সট প্রশ্ন কি বলছে দেখেন, প্রথম স্বীকৃত প্রাপ্ত বাংলাদেশি জিআই পণ্য কোনটি? জিআই, জিআই মানে কি? জিআই বলেন, ফুল ফর্ম কি? কই কেউ মনে হয় ক্লাস ক্লাস চাইতেছে না, সবাই ঘুমাইতেছে। কই সবাই, কই? আয় হায়, আয় হায়, কই সব? আরে কালকে তো এসএসসির রেজাল্ট, আপনারা কেন ঘুমাই গেছেন? ওই যে কে জানি কমেন্ট করছিল যে এসএসসি ক্যান্ডিডেট, ও না কাপাকাপি করতেছে, ও না ভয় পাইতেছে, ও আল্লাহ বিল্লাহ করে ঘুমাই গেছে। আপনারা কই? আপনাদের তো জেগে থাকতে হবে। ওকে, জিআই মানে কি? জিআই মানে হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, ঠিক আছে? জিআই মানে হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, ঠিক আছে? জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, ঠিক আছে? আচ্ছা, জিওগ্রাফিক ইন্ডিকেশন না, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। হ্যাঁ, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। আচ্ছা, যদি আপনাকে বলে প্রথম, ঠিক আছে, যদি আপনাকে বলে প্রথম জিআই মানে প্রথম স্বীকৃত প্রাপ্ত বাংলাদেশে জিআই পণ্য কোনটি, তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে জামদানি শাড়ি, যেটা 2016 সালে আমরা হচ্ছে এই স্বীকৃতিটা পাই 2016 সালে। এবং দ্বিতীয় হচ্ছে ইলিশ, ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে ইলিশ। আর আপনি যদি 2024 সালের কথা বলেন, যেমন 2024 সালে যদি কথা বলি, 2024 সালে কিন্তু বেশ কয়েকটা স্বীকৃতি আমরা পাই। যেমন 9 জানুয়ারির কথা যদি বলি, 9 জানুয়ারি 2024, মানে এই বছরের কথা যদি বলি, তাহলে এই বছরে আমরা কি কি স্বীকৃতি পাইলাম? এই বছরে আমরা পাইলাম টাঙ্গাইল থেকে, পাইলাম কি বলেন? টাঙ্গাইলের লোকজন বলেন কি পাইছি? টাঙ্গাইল থেকে পাইছি, কুমিল্লা থেকে পাইছি, ঠিক আছে? এরপরে কুষ্টিয়ার একটা জিনিস পাইছি। বলেন যার যার এলাকা, দেখি কে কোন জেলার, এটাও জানা হয়ে যাবে,
ঠিক আছে, কে কোন জেলার এটা জানা হয়ে যাবে। আচ্ছা, টাঙ্গাইলের কি ছিল বলেন তো? টাঙ্গাইলের ছিল হচ্ছে, এক্স্যাক্টলি ঠিক ধরছেন, টাঙ্গাইলের কি? চমচম। কুমিল্লার কি ছিল? কুমিল্লার হচ্ছে রসমালাই। কুমিল্লার হচ্ছে রসমালাই, ঠিক আছে। কুষ্টিয়া, কুষ্টিয়া কি ছিল বলেন তো? কুষ্টিয়া কি জন্য বিখ্যাত জানি? তিলের খাজা, এটা আমার অনেক প্রিয়, ঠিক আছে, তিলের খাজা। ওকে, ওকে। আচ্ছা, এরপরে আরেকটা ছিল যেটা আমরা মোটামুটি সবাই, তাই না? আমরা মোটামুটি সবাই, সবাই তারে চিনি, সবাই তারে ভালোবাসি, এবং আমরা যাদেরকে ভালোবাসি তাদেরকে আবার আদর করে ওইটা ডাকি। সেটা হচ্ছে ওই একই তারিখে আরো একটা আমরা জিআই স্বীকৃতি পাই, সেটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল গোট। আমরা যাদেরকে ভালোবাসি তাদেরকে আদর করে এটা ডাকি, তাই না? নাকি? ব্ল্যাক বেঙ্গল গোট, ওকে। আর এই যে কিছুদিন আগে জানি কি পাইলাম, কিছুদিন আগে কি পাইছি বলেন তো? কিছুদিন আগে 7 ফেব্রুয়ারিতে আমরা আরেকটা পাই। এইসব তারিখ টারিখ মনে রাখা লাগবে না, হ্যাঁ, আমার আসলে হয়েছে ওই মনে থাকে, মনে থেকে যায়। আপনাদের এত তারিখ মনে রাখার দরকার নাই, রাখতে পারলে ভালো, না রাখতে পারলে আরো ভালো। তো 7 ফেব্রুয়ারিতে যেটা আমরা পাই সেটা হচ্ছে টাঙ্গাইলেরই আরেকটা জিনিস, সেটা হচ্ছে টাঙ্গাইলের শাড়ি, ঠিক আছে। আচ্ছা, একজন বলছে তিলের খাজা আমারও খুব প্রিয়, কুষ্টিয়া গেলে কিনে খাই। একা একা কিনে খেলে হবে? একা একা খেতে চান তো দরজা বন্ধ করে খান। এইখানে লিখে আমাদের ক্ষুধা বাড়ায় লাভ কি? ওকে, তাহলে আমরা এখান থেকে অনেক কিছু জানছি। আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখেন, সবচেয়ে আমার ব্যাপার হচ্ছে এই জিনিসগুলো মাথায় থাকে, তাই ধরেন পড়াইতে পড়াইতে এই জিনিসগুলো মাথায় থাকে, এই জন্য আর কি হয়তো আমার জন্য সহজ, আপনাদের জন্য একটু কঠিন হতে পারে। তারিখ এত নাও মনে রাখলেও চলবে, ঠিক আছে, পারলে ভালো, না পারলে আরো ভালো। বাট এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে এই যে জিআই স্বীকৃতি দেয়া বা না দেওয়া, এটা নিয়ে কারা কাজ করে, কারা আবেদন করে, এইটা আসলে আমরা একটু মনে রাখবো। সেটা হচ্ছে, আমি যদি একটু মনে রাখি, সেটা হইল যে কোন দপ্তর কাজ করে বলেন তো? প্যাটেন্ট, ডিজাইন অ্যান্ড কি ট্রেডমার্ক অধিদপ্তর। আমি মিক্স করে লিখছি, আপনারা আর কি যে কোনো একটা লিখবেন, ঠিক আছে, যে কোনো একটা লিখবেন। কারা কাজ করে, কারা কাজ করে বলেন? মানে বাংলাদেশে আর কি, বাংলাদেশে, ঠিক আছে। প্যাটেন্ট, ডিজাইন অ্যান্ড ট্রেডমার্ক অধিদপ্তর, ঠিক আছে, বা ডিরেক্টরেট অফ প্যাটেন্ট, ডিজাইন অ্যান্ড ট্রেডমার্কস, ওকে। ডিরেক্টরেট অফ প্যাটেন্ট, ডিজাইন অ্যান্ড ট্রেডমার্কস, যদি বাংলায় বলি তাহলে প্যাটেন্ট, ডিজাইন অ্যান্ড ট্রেডমার্কস অধিদপ্তর, ঠিক আছে, ওকে। এটা ইম্পর্টেন্ট ছিল, কিন্তু এই জিনিসটা আমি একটু মার্ক করে দিই, ভালো করে মার্ক করে দিই, এটা মনে রাখবো, হ্যাঁ, এইটা মনে রাখবো। সবাই হচ্ছে আন্তর্জাতিক সংগঠনের নাম বলছেন, কিন্তু এইটা মনে রাখবো, বাংলাদেশের এটা মনে রাখবো, এটা তো আমরা জানি, ভেরি গুড, জোস, অস্থির, এটা আমরা মনে রাখবো, ওকে। নেক্সট প্রশ্নে যাই। আচ্ছা, প্রায় শেষের দিকে চলে আসছে। দেখেন, সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি জাহাজের নাম কি? খুবই ইম্পর্টেন্ট, একদম রিসেন্ট ঘটনা, এবং এগুলো ব্যাংকের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখবেন ব্যাংক বা যে কোনো রিসেন্ট জবে এই প্রশ্ন চলে আসবে। কেন? কারণ এই প্রশ্ন অলরেডি আসছে, এই প্রশ্ন অলরেডি একটা জায়গায় আসছে, দেখে আমি দিছি। বলেন, সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি জাহাজের নাম কি? মনে আছে? এম ভি আবদুল্লাহ। নাম কি? এম ভি আবদুল্লাহ, ঠিক আছে, এম ভি আবদুল্লাহ, ওকে, এম ভি আবদুল্লাহ, ওকে, ওকে। আচ্ছা, এরপরে কি আছে বলেন? এরপরে কি আছে? এম ভি আবদুল্লাহ। তারপরে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং রিসেন্টলি আরো একটা ঘটনা ঘটছে। এয়ারফোর্সের একজন সদস্য, স্কোয়াড্রন লিডার মারা গেছে, এবং আমরা আসলে তার আসলে পরিবার এবং তার আত্মীয় স্বজন যারা আছে, তাদের যে শোক সন্তপ্ত পরিবার, তাদের সাথে আসলে আসলে একাত্মতা ঘোষণা করি যে তারা আসলে যে পরিস্থিতিতে আছে, মানে আমরা চাইবো যে নিকটজন হারানো আসলে খুবই কষ্টের। আমরা চাই যে তিনি দেশের জন্য যে আসলে স্যাক্রিফাইস করেছেন সেটার উপযুক্ত রিওয়ার্ড তিনি পান, এবং তার পরিবারও যেন এই কঠিন সময়টা আসলে ঠিকমতো একটু করতে পারে, সামনে নিতে পারে এই সিচুয়েশন। আমরা আসলে সেই দোয়া করি, এবং আমরা সবাই চেষ্টা করব যে তার মতো যেন আসলে আমরা হতে পারি, কারণ আমরা সবাই আসলে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত হতে চাচ্ছি। সো আমরা চেষ্টা করব যে দেশের জন্য যেন সবসময় নিজেকে আসলে সেভাবে বিলিয়ে দিতে পারি, ঠিক আছে। হ্যাঁ, আসিম জাওয়াদ, হ্যাটস অফ টু হিম, আমরা সত্যিই প্রাউড তাকে নিয়ে, ওকে, ওকে। নেক্সট প্রশ্নে যাই। বাংলাদেশি জাহাজ সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে কত তারিখে? বলেন ঝটপট, কত তারিখে পড়ে? কত তারিখে পড়ে বলেন?
12 মার্চ কত তারিখে পড়ে? 12 মার্চ, ঠিক আছে। 12 মার্চ কত, 2023, তাই না? 2024, ওকে। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাই। খেতাবপ্রাপ্ত 2জন নারী মুক্তিযোদ্ধার নাম লিখুন। বলেন, এটা গত ক্লাসে পড়াইছিলাম। হ্যাঁ, গত ক্লাসে পড়াইছিলাম। ঝটপট বলেন। হ্যাঁ, ঝটপট বলেন। খেতাবপ্রাপ্ত 2জন নারী মুক্তিযোদ্ধার নাম। কেন এটা দিছি? কারণ এটা সিভিল সার্জনে আসা প্রশ্ন, সিভিল সার্জন সিলেটে আসা প্রশ্ন। অনেকেই সিভিল সার্জনের পরীক্ষা দিচ্ছেন, সামনে খাদ্য দপ্তরের পরীক্ষা আছে, রেলওয়ের পরীক্ষা আছে, সো অনেক পরীক্ষা আছে। সো আমরা একটু চেষ্টা করব যে এই জিনিসগুলো একটু ভালো করে মনে রাখার, ঠিক আছে। খেতাবপ্রাপ্ত 2জন নারী মুক্তিযোদ্ধার নাম। তো একজন কিন্তু এখানে সেনাবাহিনীর ছিলেন, তাই না? মনে আছে, একজন কিন্তু সেনাবাহিনীর ছিলেন এবং ডাক্তার ছিলেন। বলেন তো তার নাম কি? ডাক্তার সিতারা বেগম। এবং তার পদবি কি ছিল? বলেন তো তার পদবি কি ছিল? ক্যাপ্টেন। তার পদবি কি ছিল? ক্যাপ্টেন। আরেকজন কি? আরেকজন হচ্ছেন তারামন বিবি। মনে আছে? দেখছেন আমি গত ক্লাসে যেটা করাইছি, হ্যাঁ, বিগত যদি আমার 6টা-7টা ক্লাস দেখেন, সেখানে কিন্তু আমি কয়েকটা ক্লাসে এই কথাগুলো বলছি। সেটা কোথায় চলে আসছে? এই যে সিভিল সার্জন সিলেটে চলে আসছে। ব্যাপারটা এরকম না শুধু এটাই আসছে, আরো অনেক জায়গাতেই আসছে, ঠিক আছে। ওকে, সো এই প্রশ্নগুলো কমন, বারবার সলভ করবেন। ওকে, দেখেন ইউএনএইচসিআর সদর দপ্তর কোথায়? যখন এই ধরনের কোনো ঘোড়ার ডিম দেখবেন তখনই কি করবেন? এর ফুল ফর্মটা শিখে নেবেন। কি করবেন? ফুল ফর্ম। হ্যাঁ, ফুল ফর্ম, অবশ্যই ফুল ফর্ম শিখে নেবেন, ঠিক আছে। আসুক বা না আসুক, আপনি ফুল ফর্ম জানবেন, আপনি এক ধাপ আগায় থাকবেন, স্মার্ট থাকবেন, ঠিক আছে। এগুলো যে কোনো জায়গায় কাজে দিবে। ইউএনএইচসিআর বলেন তো এটার ফুল ফর্ম কি? ঝটপট চলেন লিখি, ঝটপট। ইউএনএইচসিআর বলেন কি হবে? ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস। ঠিক আছে, তো যেটা দেখেন এখানে ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস, ফর এটা ছোট হাতের, এফটা ছোট হাতের দিবেন কিন্তু, ঠিক আছে। ওকে, বলেন তো এটার হেডকোয়ার্টার কই? হেডকোয়ার্টার, যখন আমি বলছি যে এই ধরনের জিনিসগুলো কি করবেন, হেডকোয়ার্টার জেনে নেবেন। বলেন এটা হেডকোয়ার্টার কই? হেডকোয়ার্টার বা সদর দপ্তর কোথায়? বলেন কোথায় হেডকোয়ার্টার? কোথায়? এটা হেডকোয়ার্টার কোথায়? আচ্ছা, লিখছে ফুল ফর্ম, ভেরি গুড। আচ্ছা, আমার ব্রো দেখতেছে, আমাদের এক ব্যাংকার ব্রো দেখতেছে, সুশান্ত সরকার। হ্যালো দাদা, কি অবস্থা, কেমন আছেন? আচ্ছা, ওয়েলকাম। আচ্ছা, তো এইটার সদর দপ্তর অনেকে বলছে জেনেভা। আচ্ছা, তাহলে এটা হোমওয়ার্ক, হ্যাঁ, এটা আপনারা নিজেরা বের করবেন। এটা অলরেডি অনেকে কমেন্ট করছে, অনেকে জানে, সো এখানে আর কিছু বলতেছি না। নেক্সট প্রশ্নে যাই। দেখেন, এগুলো কিন্তু ব্যাংকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, ব্যাংকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্নে যাই। ও, নেক্সট প্রশ্ন নাই? ক্লাস শেষ? হ্যাঁ, নেক্সট প্রশ্ন নাই। ওকে, তাইলে আমরা মোটামুটি আজকে কয়টা প্রশ্ন সলভ করছি দেখেন? 35টা। বলেন তো আপনারা কি শুধু 35টা প্রশ্ন সলভ করছেন? একটু বলেন তো আমাকে, একটু বলেন। এই যে রাত ভর আমরা যে প্রায় 400-500 লোক একসাথে আছি, আমরা কি শুধু 35টা প্রশ্ন সলভ করছি? জাস্ট আমাকে বলেন যে 35টা প্রশ্ন সলভ করছি না 35 প্লাস অ্যান্সার মানে সলভ করছি? একটু বলেন আমাকে, জাস্ট কমেন্ট করে জানান যে 35 নাকি 35 প্লাস। দেখি কে জয়যুক্ত হয়, 35 না 35 প্লাস, একটু আমাকে বলেন। এই যে আমরা এত কষ্ট করে এতগুলো প্রশ্ন সলভ করলাম, হ্যাঁ, এখানে সিরিয়াল দেখাইতেছে 35, বাট আপনি কি আজকে 35টা প্রশ্নের উত্তর জানছেন? 35টা ইনফরমেশন পাইছেন না 35 প্লাস ইনফরমেশন পাইছেন? একটু বলেন তো আমাকে, একটু বলেন, ঝটপট বলেন। হ্যাঁ, আচ্ছা, একজন বলছে 120টার মতো, আরেকজন বলছে 100 প্লাস, একজন বলছে 35, ও আরেকটু বেশি রসিক, ও 35 প্লাস 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 দিছে। আচ্ছা, তা যেটা করতে হবে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, অনেক ভালো লাগছে, শফিকুল ইসলাম, থ্যাংক ইউ। তো যেটা করতে হবে আমাদের, বুঝছেন তো, আপনারা প্রতিদিন যে কাজটা করবেন, এই যে ক্লাসগুলো দেখবেন। মোবাইলে তো আমরা অনেক ফালতু সময় নষ্ট করি, ঠিক আছে, তো মোবাইলে এত ফালতু সময় নষ্ট না করে আমরা যে কাজটা করবো, একটু রেগুলার এই ইয়াগুলা দেখবো। আচ্ছা, একজন বলছে 70 প্লাস, জোস। হ্যাঁ, আচ্ছা, তাইলে তো আমরা যে কাজটা করব, হ্যাঁ, আমরা কিন্তু প্রায়ই হচ্ছে এরকম, এই যে মোবাইল নিয়ে আমরা কিন্তু সারাদিন এইভাবেই থাকি, হ্যাঁ, এবং বিভিন্ন ধরনের ভিডিও দেখি, এবং আল্লাহর রহমতে আমরা যারা আবার ওই যে একটু টিকটক দেখি আর কি, বা ফেসবুক রিলস দেখি, একটার পর একটা আসতেই থাকে, খালি এই যে এরকম করি, স্ক্রল করি, ঠিক আছে। তো এরকম স্ক্রল করতে করতে যখন আমাদের লাইফটা আসে, ঠিক আছে, যেমন অনেকেই বলতেছে ওই যে ডেডিকেটেড কিছু কোর্স আনার জন্য, হ্যাঁ, যে সামনে খাদ্য দপ্তরের জন্য, আমি বলি যে ভাই এই যে রেগুলার আসতেছি, এগুলো একটু করেন না, হ্যাঁ, এই যে আপনারা
মোটামুটি অনেকেই বলতেছেন, এদেরকে কিন্তু আমি চিনিও না। হ্যাঁ, বিশ্বাস করেন, এদেরকে আমি চিনিও না। এরা আজকে প্রথম আমার সাথে কথা বলতেছে এবং এরা বলতেছে যে ওই যে 35 এই পর্যন্ত মনে হয় একজন লিখছে 4টা প্লাস দিছে। হ্যাঁ, জোস, থ্যাংক ইউ, আই লাভ ইউ। ঠিক আছে, এই যে ইয়া ইয়া ভাইয়া কি জানি বলে, হারাই গেল। তো এই যে ভাইয়া যারা এখানে আর কি আছেন, তো আমি আসলে এইটাই আর কি রিকোয়েস্ট করব, এই যে প্রতিদিন যে আমরা যে কষ্ট করে আসি, এই যে দেখেন এই স্লাইডগুলো কিন্তু আমি বানাই এবং কোথা থেকে আসে না আসে প্রশ্নগুলো আমি পিক করি এবং কোনটার সাথে আমি কোনটা রেলিভেন্ট করে ইনফরমেশন দিব সেগুলো কিন্তু আমার মোটামুটি মাথায় থাকে। যেমন আমি একটু আগে একটা কথা বললাম না, এই যে এখানে দেখেন, এইখানে আমি যখন আপনাকে জিআই পণ্য পড়াইতেছিলাম, ওইটা কই গেল? জিআই পণ্য আমি কি বলছি দেখেন, এই যে এত ইনফরমেশন কিন্তু আসলে মনে রাখা কঠিন। মানে আপনি হয়তো টাঙ্গাইল, কুমিল্লা এগুলো বুঝতেছেন, 2024 সালে আমরা এই পর্যন্ত 5টা জিআই স্বীকৃতি পাইছি, তারিখ তারিখ কিন্তু এত মনে থাকার কথা না। আমার কেন মনে থাকে, আমি এই জিনিসগুলো বারবার লিখি। হ্যাঁ, তো লিখতে লিখতে আমার আসলে এই জিনিসগুলো কিন্তু মোটামুটি আসলে হয়ে যায়। তো আমার একটা রিকোয়েস্ট থাকবে যে এগুলো আপনি আসলে লিখবেন, লিখে লিখে পড়বেন। বা আমার রিকোয়েস্ট হচ্ছে, আমি প্রতিদিন, যেমন আজকে আমার 7 নাম্বার ক্লাস, আমি আবারও এরকম প্রত্যেকটা দিনই কিন্তু অলমোস্ট এভরিডে আসতেছি। শুক্রবার আমি ছুটি নিছি, হ্যাঁ, খালি আপনারা ছুটি কাটাইলে হবে, আমিও ছুটি নিছি শুক্রবারে। তো আপনারা যে কাজটা করবেন, যে মোটামুটি এই যে প্রতিদিন এই ক্লাসগুলো একটু করলে যেটা হবে, আপনি যদি ট্রাস্ট মি, কেউ যদি আমার ফেসবুকে থাকা এই যে 7টা ক্লাস প্রতিদিন এখনো যেগুলো আছে, হয়তো আগে করেন নাই বা আজকে প্রথম আসছেন বা আগে করছেন নোট করেন নাই, আপনি জাস্ট 2টা বা 3টা ঘন্টা সময় দেন, টেনে টেনে হইলেও দেখেন। বাট আমি যতগুলো প্রশ্ন সলভ করাইছি, আপনি ওই ইনফরমেশন সহ একটা জাস্ট খাতায় টুকেন এই 7টা ক্লাসের আজকে পর্যন্ত, আপনি দেখবেন যে মোটামুটি আপনি যে কোনো পরীক্ষায় জিকেতে খুব সুন্দরভাবে অ্যাপিয়ার করতে পারতেছেন। অ্যাটলিস্ট 10ম গ্রেড বা 11 থেকে 20তম গ্রেডের জন্য তো অবভিয়াসলি পারবেন, 9ম গ্রেডের যে পরীক্ষাগুলো আছে সেগুলোতেও পারবেন। বিসিএস এর জন্য হয়তো আরও ডিটেলস পড়তে হবে, সেগুলো চিন্তা করার কিছু নয়, ওগুলো আমরা ইনশাল্লাহ করাবো। তো চেষ্টা করবেন যে ম্যাথের তো আছেই, ম্যাথের তো ম্যাথ ক্লাস তো ওই যে আমাদের পাহলভি স্যার তো নিচ্ছেই। হ্যাঁ, ওই যে আরেকজন আসছে, নার্সিং এর কোনো কোর্স আছে কিনা, আমি তো বললামই, আমি কিন্তু ভার্সিটির প্রশ্নও সলভ করাই দিছি, একদম রিসেন্ট যেটা আসছে গত শুক্রবারে যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোও করাচ্ছি। আপনি এগুলো করেন, এগুলো করেন, করেন না করেন, করেন প্লিজ করেন, রেগুলার করেন, করলে দেখবেন এমনিতেই আসলে ভালো একটা প্রিপারেশন হয়ে যাইতেছে। ঠিক আছে, ওকে। তো আমার মনে হয় যে আজকে আমরা অনেকক্ষণ একসাথে ছিলাম। তো সবাইকে আসলে ধন্যবাদ যে আসলে আপনারা মোটামুটি এতক্ষণ ধরে আমার সাথে ছিলেন। তো অলমোস্ট 11:30 বাজে, এই সময় 300-400 লোকজন আর কি আমাদের সাথে ধৈর্য নিয়েছিলেন। শুরুতে অনেকে ছিলেন, এখন আস্তে আস্তে কমতেছে। তো আমি সবাইকে থ্যাঙ্কস দিব যারা আমাদের সাথে ছিলেন। এই যে 35টা প্রশ্ন, আসলে আমরা 35টার সাথে আরও অনেক বেশি ইনফরমেশন পাইছি। তো সবাইকে থ্যাঙ্কস। আবার ইনশাল্লাহ দেখা হবে এরকম রিসেন্ট আরও যে প্রশ্নগুলো আমরা এরকম, মানে রিসেন্ট যে পরীক্ষা হচ্ছে, স্বাস্থ্য সহকারী যে সিভিল সার্জনের পরীক্ষা হয়েছে, বা এই যে ধান গবেষণা ইনস্টিটিউটের যে পরীক্ষা টরীক্ষা হয়েছে, রিসেন্ট যেখান থেকে যত প্রশ্ন পারা যায়, যত প্রশ্ন আমরা সলভ করতে পারবো, তত কিন্তু আমাদের প্রিপারেশন ভালো হবে। ঠিক আছে, তো থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি। আমি আব্দুল্লাহ ফাতিন, আবার ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে সাজেশন ক্লাস 8-এ, জিকের সাজেশন ক্লাস 8-এ আগামী দিন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।